গুড ইভিনিং টু অল অফ ইউ। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। প্রত্যেকেই স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কনফার্ম করে দাও, তারপরে ক্লাস শুরু। প্রত্যেকেই স্পষ্ট শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ? যারা জয়েন করেছো একটু রেসপন্ড করো। স্পষ্ট দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা একটু বলো আমাকে। শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা বলো। রেসপন্ড করবে, আচ্ছা এখানে চ্যাটে লিখছো না? ওকে ওকে, সব ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আজকে আমাদের ক্লাস, সেকেন্ড ক্লাস, যেখানে আমরা শিখবো ইংলিশ পেডাগজির বিষয় ডিটেলটা আমরা ক্লাস করবো আর কি। চলো, এর আগের দিন যেটা পড়িয়েছিলাম সেটা নিয়ে কারো কোনো সমস্যা যদি থাকে জিজ্ঞেস করে নাও, তারপরে আমরা আজকে নেক্সট যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আজকে পড়বো, ঠিক আছে? আগে তোমাদের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলেছি। এই যে এখানে যেটা পিপিটি আমি শো করছি, এটা কিন্তু তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা প্রত্যেকে পেয়ে গেছো, তাই তো? প্রত্যেকে পিপিটিটা পেয়েছো তো? মানে পিপিটি বলছো, পিডিএফটা পেয়েছো তো? বলো আগে। যেগুলো আমি আগের দিন পড়িয়েছিলাম এবং আজকে যেটা পড়াবো, বিশেষ টার্মিনোলজি অফ ইংলিশ পেডাগজি, সেগুলো কিন্তু তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে, ঠিক আছে? পড়তে হবে, যারা নিজেরা সেলফ স্টাডি করে বা সেলফ স্টাডি বলতে নিজেরা পড়ে যেটা বুঝে যাবে, যেটা বুঝতে না পারবে সেটা তো ক্লাসে আলোচনা হবে, একদম বেসিক থেকে আলোচনা হবে। চলো আমি চেক করে নিই এটা। ঠিক আছে, বেশ, তাহলে আমরা শুরু করি আজকে। ইন্ট্রোডাকশন টু ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, এটা হয়ে গেছে তোমাদের। নেক্সট আমরা কি পড়েছিলাম, যে টাইপস অফ ল্যাঙ্গুয়েজ, হাউ মেনি কাইন্ডস অফ ল্যাঙ্গুয়েজ, এটা আমরা পড়ে নিয়েছিলাম, তাই তো? এটা পড়া হয়েছিল তো? এগুলো কিন্তু পড়া হয়ে গেছিল, আমি বলে দিয়েছিলাম তোমাদের। ভার্বাল ল্যাঙ্গুয়েজ কি, এটাও তোমাদের বলেছিলাম। এখানে একটু ডিটেলে ব্যাখ্যা করে দেওয়া আছে ভার্বাল ল্যাঙ্গুয়েজ, নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ কি জিনিস, কমিউনিকেশনে খুব ইউজ হয়। আমরা যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ছি, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের টাইপ হিসেবে এগুলো একটু জেনে রাখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের মেন ফিচার্স অফ ভার্বাল ল্যাঙ্গুয়েজ, এগুলো আমরা তোমাদের বলে দিয়েছিলাম। আচ্ছা, নন ভার্বাল ল্যাঙ্গুয়েজও বলে দিয়েছিলাম। এরপর হচ্ছে আমাদের যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, এটা হয়েছিল, এ পর্যন্ত তোমাদের পড়ানো হয়েছিল, তাই তো? এই পর্যন্ত পড়ানো হয়েছিল। তাহলে আজকে আমরা এর পরবর্তী যে স্কিল গুলো আছে বা যে কনসেপ্ট গুলো আছে সেগুলো আমরা পড়বো। আমরা ল্যাঙ্গুয়েজ স্কিল আমরা ডিটেলে যখন পড়বো ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেডাগজি হিসেবে, তখন স্পিকিং স্কিল আলাদা করে পড়বো, রিডিং স্কিল আলাদা করে পড়বো, রাইটিং স্কিল আলাদা করে, প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা স্কিল সম্পর্কে ডিটেলে পড়তে হবে, কারণ প্রত্যেকটা স্কিল থেকে আলাদা আলাদা কোশ্চেন কিন্তু হয়ে এসছে আজ পর্যন্ত। তার জন্য এগুলো আলাদা আলাদা করে পড়তে হবে প্রত্যেকটা বিষয়, বোঝা গেল? তাহলে এখন আমরা ডিলে না করে নেক্সট যে আমাদের টপিকটা সেটা পড়বো, সেটার নাম কি, ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এইটা থেকে শুরু হবে। তাহলে আজকে আমরা পড়তে শুরু করছি কি, ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এতদিন আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পড়ছিলাম, আজকে আমরা শিখবো ইংলিশ ল্যাঙ্গুয়েজের কি কি বৈশিষ্ট্য আছে। উই হ্যাভ অলরেডি read or studied some characteristics or characteristics of language in general. যে কোনো ল্যাঙ্গুয়েজের আমরা কিছু বৈশিষ্ট্য দেখে নিয়েছি, তার টাইপস দেখেছি। আজকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক কি কি হয় বা হতে পারে, কিছু বৈশিষ্ট্য আমরা জানবো, মানে যে বৈশিষ্ট্যগুলো আমাদের জানলে পারে কি হবে, পরবর্তী যে নেক্সট যে কনসেপ্ট গুলো শিখবো সেগুলো বুঝতে সুবিধা হবে। চলো, তো ইংলিশকে কি বলা হয়? ইংলিশ তোমরা জানো, ইংলিশ ইজ নোন অ্যাজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাই তো?
বা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়, এটা কে বলবে তোমাদের মধ্যে একজন উত্তর করো দেখি। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজকে কি বলা হয়? এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অথবা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। ইন্টারন্যাশনাল অথবা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। কেন বলা হয় এটা কে বলবে বলো? ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। আচ্ছা, তোমরা কি কথা বলতে পারছো না, নাকি কথা বলবে না এরকম মানে করা আছে আর কি? হুম, তার জন্য বলো ইংলিশকে কেন ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বা যেটা বললে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। যাই হোক, কথা যদি না বলো আমি আমার মতো তাহলে কন্টিনিউ করবো, বুঝতে পারলেও ভালো, না বুঝতে পারলে আরো ভালো। ঠিক আছে, দেখো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আন্তর্জাতিক ভাষা। কারণ হচ্ছে এখন বর্তমানে পুরো ওয়ার্ল্ড সিনারিওতে দেখি যদি, যে ওয়ার্ল্ড ট্রেড থেকে শুরু করে যে ওয়ার্ল্ড বিভিন্ন কান্ট্রি, যে ইন্টারন্যাশনাল কান্ট্রিজ গুলো আছে, সেই কান্ট্রি গুলোর মধ্যে যে বিভিন্ন ট্রেড থেকে শুরু করে ভ্যারিয়াস কমিউনিকেশন যে হয়, ঠিক আছে, তো সেই কমিউনিকেশন গুলো দ্য ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ, মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করা হয় বর্তমান পরিপ্রেক্ষিতে, মডার্ন এজে আর কি। এবার কেন অন্য ভাষা কেন হয় না? কারণ ইংলিশ, যে ব্রিটিশরা কিন্তু তারা তাদের যে মনোপলি হেজেমনি, তাদের ল্যাঙ্গুয়েজ হেজেমনি, সেটা কিন্তু বিস্তার করে দিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড আর কি, বিশ্ব জুড়ে। যার ফলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু আধিপত্য বিস্তার করে এখন পুরো বিশ্ব জুড়ে। ঠিক আছে, ওর জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বলা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অথবা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ আর কি। এবং প্রত্যেকটা প্রায় বেশিরভাগ দেশে, প্রায় বেশিরভাগ মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাডপ্টেড দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ দেয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে অনেকে কিন্তু এটাকে গ্রহণ করে নিয়েছে। অনেক কান্ট্রি আছে যারা কিন্তু তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ দেশের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাকে কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করে, ইংলিশকে কিন্তু রিজেক্ট করে দিয়েছে, কিন্তু সেগুলোর সংখ্যা অনেকটা কম। যাই হোক, এই এই হিসেবে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বলতে পারি যেটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অথবা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। এটা ফার্স্ট যে বৈশিষ্ট্যটা লিখা আছে, ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে ইংলিশ যে মোর অ্যাডভান্সড অ্যান্ড প্রগ্রেসিভ ল্যাঙ্গুয়েজ। অ্যাডভান্স বলা হচ্ছে কেন? অ্যাডভান্স মানে হচ্ছে অনেক বেশি এগিয়ে গেছে। কেন? আজকে তোমরা যখন ডিজিটাল বা কোনো ইনস্ট্রুমেন্ট কেন, মানে মোবাইল ফোন থেকে কম্পিউটার থেকে শুরু করে এভরিথিং, বা যে কোনো প্রোডাক্টে বেশিরভাগ কোন ল্যাঙ্গুয়েজে লেখা থাকে? ডিটেল গুলো ইংলিশে লেখা থাকে। যে আমি তোমাদের পড়াচ্ছি বা তোমাদের মোবাইল ফোন তোমরা ইউজ করো যারা, সেটা মেনলি সেই সিস্টেমটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি হয়, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে ডিফাইন করা হয় প্রত্যেকটা পার্টস বা সিস্টেম গুলোকে আর কি, স্টেপস গুলোকে। ওর জন্য ওটাকে অ্যাডভান্স বলা হচ্ছে। এবং প্রগ্রেসিভ মানে দিন দিন এই ইংলিশ ভাষাটা কিন্তু এখন সমস্ত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। অনেকে যারা জানতো না কম্পিউটার কি, ফেসবুক কি, তারা মূর্খ বা যারা পড়াশোনা করেন তারাও কিন্তু একটা আইডি মানে খুব ইজিলি তারা মোবাইল ফোন ইউজ করতে পারে আর কি। তো ওটা প্রগ্রেসিভ ল্যাঙ্গুয়েজ। ইট হ্যাজ ইটস ওন ফোনেম, এইটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। এটা শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলা হচ্ছে না, এভরি ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইটস ওন ফোনিম। ফোনিম মানে কি কে বলবে? ফোনিম শব্দটার বাংলা মানে কি? মরফিম মানে কি? আর হচ্ছে রুলস। রুলস হিয়ার রিফার্স টু গ্রামাটিক্যাল রুলস, গ্রামাটিক্যাল রুলস অথবা গ্রামার রুলস, রুলস রিলেটেড টু গ্রামার। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে ফোনিমস কি? ফোনিমস হচ্ছে যেটাকে আমরা ধ্বনি বলি। ফোনিমস হচ্ছে যেটাকে আমরা কি বলি বাংলা ব্যাকরণে? ধ্বনি বলি। ধ্বনি মানে উচ্চারণ করার জন্য ফোনিমস অনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওরাল ল্যাঙ্গুয়েজ অথবা অথবা ওরাল ল্যাঙ্গুয়েজ, অথবা যেটাকে আমরা কি বলি স্পিকিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ যেটা, সেটাকে বলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ। আর মরফিম যেটা, মরফিম ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওরাল অ্যান্ড রিটেন বোথ। ঠিক আছে, মরফিম মানে কি? মরফিম হচ্ছে তোমার হচ্ছে শব্দযুক্ত। মরফিমকে বাংলায় কি বলে এটা আমার জানা নাই, মানে জানা নাই বলতে একটা ওয়ার্ড ছিল ভুলে গেছি আমি, তোমরা একটু দেখে নেবে। মরফিমের অর্থটা আমি বলে দিচ্ছি, ভালো করে বুঝবে। ফোনিম হচ্ছে কোন একটা শব্দকে ভাঙলে, উচ্চারণ করে ভাঙলে সব থেকে ক্ষুদ্রতম যে ইউনিটটা, আমরা উচ্চারিত ইউনিটটা পাই, সেটাকে ফনিম বলে। আর অনেকগুলো ফোনিমের সমষ্টি কিন্তু, যেটার একটা নির্দিষ্ট অর্থ থাকবে, সেটাকে বলবো মরফিম। যেমন ধরো আমি বললাম যে, আমি বললাম যে ন্যাশনাল, ন্যাশনাল শব্দটা বললাম, ন্যাশনাল, ন্যাশনাল মানে কি? জাতীয়। তাহলে ন্যাশনাল শব্দটাকে যদি আমি ভাঙি না, তাহলে কি কি পাবো জানো তো? ন্যাশনাল শব্দটাকে যদি আমি ওই ফনেমিক ট্রান্সক্রিপশন করি, মানে ধ্বনিগত দিক থেকে ভেঙে দেখি, তাহলে পাবো ন,
যুক্ত এ, নে, স, তালবস্য, যুক্ত অ, ন্যাস, নাল, তারপরে পাবো যুক্ত হয়ে দন্ত ন, যুক্ত আ, তারপরে যুক্ত ল, যুক্ত অ, এরকম। বুঝতে পেরেছো? এই যে ছোট ছোট অংশ আমি বাংলাতে লিখলাম, ইংলিশে যখন ফোনিম আকারে এগুলোকে আমি লিখবো, তখন ওইগুলোকে ছোট ছোট ন, এ, স, অ, এই যে উচ্চারণগুলো, ছোট ছোট উচ্চারণগুলোকে বলা হয় কি? এগুলোকে বলা হয় ফোনিম। এগুলোকে বলা হয় ফোনিম। কিন্তু কিন্তু যদি আমি এটাকে দল বা যেটাকে বলে অক্ষর, দল বা অক্ষর এর ভাগ করি এবং প্রত্যেকটা দল বা অক্ষরে যদি মিনিং থাকে, তাহলে সেটাকে বলবো আমরা মরফিম। মরফিম মানে হচ্ছে মিনিংফুল ইউনিটস, দ্য মিনিমাম মিনিংফুল ইউনিটস অফ ল্যাঙ্গুয়েজ। কোন একটা ল্যাঙ্গুয়েজের সব থেকে ক্ষুদ্রতম অর্থপূর্ণ হতে হবে, সেই অংশটাকে বলবো আমরা ন্যাশনাল। এবার ন্যাশনাল শব্দটাকে যেমন দেখো, ন্যাশনাল শব্দটার ক্ষেত্রে যেমন অনেকগুলো আমরা ফোনিম পেলাম, মরফিম কি কি পাবো আমরা দেখো। যেমন নেশান, এই নেশান শব্দটা একটা এই তোমার দিয়ে হয়ে যাবে। এই নেশান শব্দটা, নেশান অংশটা হচ্ছে একটা মরফিম। আর এল, এ এল, এল, এল মানে হচ্ছে রিলেটেড টু সামথিং। তাহলে এ এল, এল এর একটা মিনিং আছে রিলেটেড টু সামথিং। নেশান মানে দেশ, আর এল মানে রিলেটেড টু দেশ, কান্ট্রি। তাহলে নেশান যুক্ত এল, এখানে দুটো আমরা মরফিম পেয়ে যাচ্ছি। নেশান মানে দেশ, এল মানে রিলেটেড টু সামথিং, অ্যাসোসিয়েটেড উইথ সামথিং। তাহলে ন্যাশনাল মানে জাতীয় হয়ে গেল। তাহলে এখানে দুটো, তাহলে মরফিম আমরা পেলাম দুটো, এটা একটা মরফিম আর এল হচ্ছে একটা মরফিম। বোঝা গেল? তাহলে মিনিংফুল ক্ষুদ্রতম অংশকে বলবো আমরা মরফিম, আর উচ্চারণের সব থেকে ক্ষুদ্রতম অংশ যেটা মিনিংলেস, মিনিং থাকবে না, সেটাকে বলবো আমরা ফোনিম। বোঝা গেল? তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিন্তু নিজস্ব কি আছে? ফোনিম আছে, ধ্বনি আছে, মরফিম আছে, আবার রুলস আছে, গ্রামাটিক্যাল রুলস আছে অ্যাকচুয়ালি। তো এখানে ইংলিশ শুধু নয়, আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম, যে কোনো ভাষা নিজস্ব কি থাকে? একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, একটা রুলস, নিয়ম কানুন থাকে। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। বাংলা ভাষার যে ব্যাকরণ, বাংলা ব্যাকরণ বা আরবি ব্যাকরণ বা সংস্কৃত, হিন্দি ব্যাকরণ, যা কিছুই আছে না, প্রত্যেকটা ভাষা, সে ভাষার যে ব্যাকরণ গুলো এসছে, গ্রামাটিক্যাল রুলস গুলো এসছে, আমাকে বলো ওই গ্রামারের নিয়মগুলো আগে এসছে নাকি ভাষার ব্যবহারটা আগে এসছে? এটা আমাকে বলো দেখি, আগে তোমাদের মধ্যে কেউ একজন বলো। প্রত্যেকটা ভাষার গ্রামারের ব্যবহার, গ্রামাটিক্যাল রুলসটা আগে এসছে না ব্যবহারটা আগে এসছে? কে বলবে? স্যার ভাষা আগে এসছে। এক্স্যাক্টলি, মানে যে কোনো ভাষা তার ব্যাকরণগত নিয়ম কানুন গুলো পরে, পরে সে ভাষাটার ব্যবহারটাকে ইউনিক রাখার জন্য পরে নিয়ম, মানে নিয়ম কানুন গুলো করা হয় বা লিখিত আকারে প্রকাশ করা হয়। সে ভাষার যিনারা এক্সপার্ট, যিনারা স্টাডি করেন, পরবর্তীতে করেছেন, প্রথমে যে কোনো ভাষার তার মৌখিক রূপ অর্থাৎ মুখে বলা রূপটা এসছে, ভাষার ব্যবহারটা এসছে, তারপরে নিয়ম কানুন অর্থাৎ গ্রামার এসছে। বোঝা গেল? তো এখানে যে রুলস, এখানে ইংলিশ ভাষার যে সমস্ত নিয়ম কানুন গুলো আছে, ইংলিশ ভাষার নিয়ম কানুন গুলো ইংলিশ ভাষার মধ্যে সীমাবদ্ধ। এমন নয় যে ইংলিশ ভাষার নিয়ম কানুন গুলো অন্য কোনো ভাষাকে কপি করে এসছে, এমন নয়। তেমনি বাংলা ভাষার নিয়ম কানুন গুলোর জন্য কাউকে কপি করে এসছে তা না। কিছু কিছু ক্ষেত্রে রুলস ফলো করে আসে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম প্রত্যেকটা ভাষার কি হবে, প্রত্যেকটা ভাষার নিজস্ব নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুন গুলো ওই ভাষার নিয়ম ব্যবহারের সঙ্গেই একমাত্র সম্পর্কিত হবে। এই নিয়মটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কেন বলছি? কারণ হচ্ছে ভাষা শেখাতে গিয়ে একটা জিনিস হয় ফসিলাইজেশন, অর্থাৎ আমরা বাংলা ভাষার সঙ্গে ইংলিশ ভাষা যখন শিখি, বাংলা ভাষা মাতৃভাষা, ইংলিশ ভাষা যখন শিখবো, তখন বাংলা ভাষার নিয়ম কানুনের সঙ্গে ইংলিশ ভাষার নিয়ম কানুন গুলোকে অনেক সময় কি করি, মিক্স করে দিই, অর্থাৎ গন্ডগোল পাঠিয়ে দিই। মনে করে যে একই রকম নিয়ম হয়তো হবে না, একই রকম নিয়ম না। কিছু কিছু নিয়ম আবার মিলে যায়, কিছু কিছু নিয়ম মিলবে না। এই যে যেগুলো মিলে সেগুলো কিছু কিছু কমন বৈশিষ্ট্য থাকে ভাষা, কারণ ওটাও ভাষা এটাও ভাষা, ঠিক আছে? কিন্তু মিলছে মানে সব ভাষা সব নিয়মই যে মিলবে তা না। প্রত্যেকটা নিয়মই কিন্তু পার্টিকুলার ভাষার সঙ্গে রিলেটেড। তো এটা এখানে ওটাই বলা হচ্ছে, ইট হ্যাজ ইটস ওন রুলস অফ গ্রামার। সেকেন্ড যে বৈশিষ্ট্য, থার্ড বৈশিষ্ট্য দেখো, ইংলিশ হ্যাজ ইটস ওন গ্রামাটিক্যাল রুলস, যেটা আমি বললাম এতক্ষণ ব্যাখ্যা করে, ওটাই হচ্ছে থার্ড, থার্ড যে ক্যারেক্টারিস্টিকটা আছে। তো ইংলিশের নিজস্ব নিয়ম আছে গ্রামাটিক্যাল, মানে এমন নয় যে ইংলিশ ভাষারই শুধু গ্রামাটিক্যাল রুলস আছে, যে কোনো ভাষারই কিন্তু এখানে গ্রামাটিক্যাল রুলস আছে। আমরা যদি ইংলিশ পড়ছি, তা ইংলিশ ওয়ার্ডটা এখানে মেনশন করা হলো। বোঝা গেল? বোঝা গেল ব্যাপারটা? চলো নেক্সট। ঠিক আছে, দেখো নেক্সট।
নেক্সট 4, ইট হ্যাজ ইটস ওন আরবিট্রারি সিস্টেম। এটা তোমাদের শিখিয়েছিলাম আগের দিন। হোয়াট ইজ আরবিট্রারি রুলস অফ এ ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, এই নিয়মটা তোমাদের বলেছিলাম আগের দিন। নিয়ম তো না, মানে এটা একটা বৈশিষ্ট্য ল্যাঙ্গুয়েজ। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো আগের দিন ক্লাস করে। তাহলে ইংলিশ যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, তাহলে ইংলিশেরও নিজস্ব একটা কি থাকবে? আরবিট্রারি বৈশিষ্ট্য থাকবে। তো এটাই আছে, এটা আমি আর ডিটেলে বললাম না, এখন আগের ক্লাসটা করে নেবে। ইংলিশ ইজ এ ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা হচ্ছে ডাইনামিক। নিয়ারলি, এসে ফুল স্টপ হবে এখানে, নিয়ারলি হাফ অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন স্পিক্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট। পৃথিবীর বেশি, মানে অন্তত পক্ষে হাফ, অর্ধেক মানুষ এই ভাষায় কথা বলে এবং এই ভাষাটাকে ইউজ করে। ইট হ্যাজ দ্য টেন্ডেন্সি টু অ্যাবজর্ব দ্য ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন অফ আদার ল্যাঙ্গুয়েজ। এই ডেফিনেশনটা বা এই ক্যারেক্টারিস্টিকটা তোমাদের মধ্যে কি আমাকে একজন এক্সপ্লেন করে বলো দেখি, কি বোঝাতে চাইছে? এটার দ্বারা কি বোঝাতে চাইছে, কে বলবে আমাকে? বলো, এই পয়েন্টটার দ্বারা কি বোঝাচ্ছে? মানে ইংলিশের একটা টেন্ডেন্সি আছে যে অন্য কোনো ভাষা থেকে অ্যাবজর্ব করে, ওয়ার্ডস কে অ্যাবজর্ব করে নেয়, মানে শোষণ করে নেয়। অ্যাবজর্ব মানে কি? শোষণ করে নেওয়া, ঠিক আছে? শুষে নেয়, ঠিক আছে? তো এটার অর্থটা কি? মানে ইংলিশ এমন একটা শব্দ, ভাষা, যে ভাষাতে কি হয়, ও অন্য কোনো ভাষায় ব্যবহৃত শব্দগুলোকে ইংলিশ ভাষাতে ও নিজের বলে ব্যবহার করতে শুরু করে। ঠিক আছে? যেমন আমি একটা সেন্টেন্স, আমি একটা ওয়ার্ড লিখছি, যেমন তোমরা হয়তো যদি ইতিহাস ভূগোল এসব জিনিস পড়ো, তাহলে দেখতে পাবে একটা শব্দ, মানে বাঙালি বাবু, এর শব্দটা খুব ইউজ করা হয়, মানে ইংলিশ রাইটাররা ইউজ করে, বাবু শব্দটা ইউজ করে, BABU, এটা শব্দ ইউজ করে। তারপরে মহারাজা, মহারাজা, এই ইংলিশ শব্দ, ইংলিশ ডিকশনারিতে তোমরা এগুলো পেয়ে যাবে, মহারাজা। কিংবা আরেকটা শব্দ পাবে, যেমন ধরো লাঠি চার্জ, এই শব্দটা পাবে, LATHI, লাঠি চার্জ। লাঠি চার্জ মানে কি, এটা বলো আমাকে, বলো দেখি, লাঠি চার্জ বলতে কি বোঝো? কে বলবে? বলো বলো, একটু কথা বলতে হবে, নাহলে কিন্তু ক্লাসে পিটানো। লাঠি চার্জ মানে কাউকে মারা বা পিটানো, যে পুলিশরা যখন লাঠি চার্জ করে, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে, ইংলিশে যখন লাঠি চার্জ শব্দটা এইভাবে লিখছি, তার মানে এই শব্দটা কি ইংলিশ ভাষা বা ইংল্যান্ডের নিজস্ব শব্দ না? কি করেছো, হিন্দি থেকে লাঠি শব্দটা নিচে, চার্জ শব্দটা ইংলিশ, তাহলে হিন্দি আর ইংলিশকে কম্বাইন করে একটা শব্দ তৈরি হয়েছে লাঠি চার্জ। বোঝা গেল? তাহলে লাঠি চার্জ শব্দটা কিন্তু একটা ইংলিশ শব্দ এখন বর্তমানে, কিন্তু এটা ওই লাঠি শব্দটা হিন্দি শব্দ থেকে এটাকে নিয়েছে। এখন লাঠি শব্দটা বাংলাতে ইউজ করা হয়, এটা অ্যাকচুয়ালি বাংলা অরিজিনটা এটা হিন্দি থেকে আমরা মেনলি পাই আর কি, মানে ইংলিশে যেটা এসেছে সেটা হিন্দি থেকে নিয়েছে আর কি। বোঝা গেল? তাহলে এই যে আলাদা বিভিন্ন ভাষা থেকে শব্দগুলোকে নিয়ে নিয়েছে, ঠিক আছে, নিয়ে বলছে ওটা ইংলিশ অ্যালফাবেট দিয়ে লিখে বলছে ওটা ইংলিশই শব্দ। এইটাকে বলা হচ্ছে এ টেন্ডেন্সি টু অ্যাবজর্ব দ্য ওয়ার্ডস, শব্দগুলোকে, এন্ড এক্সপ্রেশনস অফ আদার ল্যাঙ্গুয়েজ। এক্সপ্রেশন মানে অন্য ভাষার যে বিভিন্ন ইউজেস, এক্সপ্রেশন মানে ইউজেস, তার ব্যবহার করার যে নিয়ম কানুন গুলো, সেগুলোকেও কিন্তু অনেক সময় অ্যাডপ্ট করে নেয় ইংলিশ ভাষা। বোঝা গেল? এখন আমি একটা শব্দ লিখবো যে ইংলিশ ভাষা, ইংল্যান্ডের মধ্যে এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা ইংল্যান্ডরা যখন জানতেই না যে আরব বলে একটা দেশ ছিল বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় এমন একটা দেশ ছিল, তো তার আগে তো এই অ্যারাবিক এই শব্দটা তো ইংল্যান্ডে এর অস্তিত্বই ছিল না। তাহলে আরবি শব্দটা থেকে, আরবি, তোমরা আরবিতে কিভাবে লিখে তোমরা যারা জানো তারা বুঝতে পারবে। তো এই অ্যারাবিক শব্দটা ইংলিশে ARABIC লিখছে, ঠিক আছে, কিন্তু এই শব্দটাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আগে অস্তিত্ব ছিল না। পরবর্তীতে ভাষাটার নাম লিখতে গিয়ে অ্যারাবিক শব্দটা এসেছে এবং এই শব্দটা এখন ইংলিশ হয়ে গেছে। কথাটা বুঝতে পারছো? তো এরকম ভাবে এই ইংলিশ ভাষা কিন্তু কি করে, অন্য ভাষা থেকে অ্যাবজর্ব করে নেয়, অর্থাৎ শুষে নাই সেই ভাষার নিয়ম কানুন গুলোকে। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যালফাবেট, লেটার, ফোনিম, ওয়ার্ড, সেন্টেন্স, ডিটেলে পড়বো। ঠিক আছে? চলো, এগুলো বেসিক জিনিস। মনে হবে যে স্যার কি পড়াচ্ছে সব, কিন্তু যখন আমি বলবো যে কনসেপ্ট গুলো, সেগুলো তোমাদের অনেক কিছু শেখার আছে। এখান থেকে কোশ্চেন কিন্তু 2023 একটা কোশ্চেন হয়েছিল যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতগুলো মানে সাউন্ড আছে, মানে ভাউল সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড, সম্ভবত ভাউল সাউন্ডই দিয়েছিল, কতগুলো আছে। তো সাউন্ড যখন দিয়েছে তখন কিন্তু তোমাকে ফোনিম জিনিসটা বুঝতে হবে, লেটার, অ্যালফাবেট, কনসেপ্ট গুলো বুঝতে হবে। বোঝা গেল? তার জন্য আমরা এখানে পড়ে নেব আজকে নেক্সট যেটা কনসেপ্ট, সেটা হচ্ছে লেটার। তো লেটার্স মানে কি? লেটার মানে বর্ণ, তোমরা সবাই জানো। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কিন্তু নিজস্ব বর্ণ সিস্টেম আছে, যে বর্ণগুলোকে পাশাপাশি বসিয়ে কি হয়,
একটা শব্দ, মিনিংফুল ওয়ার্ড তৈরি হয়, শব্দ তৈরি হয়। সেই শব্দগুলোকে আবার পাশাপাশি বসালে তৈরি হয়ে যায় সেন্টেন্স। সে অনেকগুলো সেন্টেন্সকে পাশাপাশি বললে সেটা প্যারাগ্রাফ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা নিজের ভাব প্রকাশ করে থাকি বা একে অপরের সঙ্গে কমিউনিকেশন করে থাকি। তো এখানে বলছে এভরি ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইটস ওন ইউনিক সিম্বল। এইগুলোকে বলা হয়, লেটারকে বলা হয় ইউনিক সিম্বল। ইউনিক বলা হচ্ছে কেন? কেন ইউনিক হচ্ছে? এই যে এ লেটারটা, বি সি ডি, এইগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে শুধু এটা ইউজ হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের এটা ইউনিক সিম্বল। বাংলাতে যখন বলবো তখন এ কে তো এই এ স্ট্যান্ডস ফর এ, এটা তো বলবো না, তাই না? তাহলে এ বাংলা ব্যাকরণে যখন বলবো তখন অ, আ, হর্ষ ই, দীর্ঘ ই, এইগুলো হচ্ছে ওই ভাষার ইউনিক সিম্বল। ব্যাপারটা হচ্ছে প্রত্যেক ভাষার নিজস্ব ইউনিক কিছু সিম্বল থাকে। সিম্বল মানে কি? চিহ্ন বা সংকেত। আর সাইন, সাইন মানে চিহ্ন বা সংকেত, একই কথা, ঠিক আছে। যে জন্য টু এক্সপ্রেস ইটসেলফ দিস সিম্বলস আর কল্ড লেটার্স। এই সিম্বল গুলোকে বলা হচ্ছে লেটার। দেয়ার আর 26 লেটার্স ইন ইংলিশ। এক্সাম্পল, এটা 26, সবাই জানো, এগুলো নিয়ে কিছু বলা নাই। কিন্তু এখানে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আচ্ছা, এটা পরে আছে, আমি এখানে পরে বলে দিচ্ছি, এখানে লেখা আছে অবশ্য, ঠিক আছে। লেটার্স গুলোকে দুই রকম ভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। ইংলিশ লেটারকে দুই রকম ভাবে লিখতে পারি। সব ভাষাতে এই জিনিসটা থাকে না। বাংলার ক্ষেত্রে যেমন এই সিস্টেমটা নেই, নিয়মটা নেই। বাংলাতে আমরা অ, আ, ক, খ লেখা দুই রকম ভাবে লিখতে পারি। ছোট হাতের, বড় হাতের বাংলাতে লেখা যায় কি? লেখা যায় না। অ্যারাবিকে সম্ভবত হয় না, যার তোমরা তো বেশিরভাগ অ্যারাবিকের আছো। তো অ্যারাবিকের কি এরকম হয়, মানে আহ তোমার হচ্ছে বড় অক্ষর ছোট অক্ষর এরকম কিছু? বলো দেখি, অ্যারাবিকে বলো। হয় না স্যার। হয়? না স্যার, এরকম হয় না। কিরকম হয়? কিন্তু দুই রকম রূপ হয় যে এগুলো ছোট বড় হয় না। পূর্ণ মাত্রা হয় আর ছোট মাত্রা হয়। পূর্ণ মাত্রা যুক্ত করে লেখা আর আলাদা করে সেপারেট করে লেখা, এরকম ব্যাপার আছে না? হুম, পূর্ণ মাত্রা আর একটা কি বললে? হ্যাঁ, যুক্ত সময় লেখা হয় স্যার, ওটা যেটা যেমন হায়ের তোমার যুক্ত করে লেখা হয় এরকম ভাবে। ওটাই বলছি, মানে শুধু আলাদা করে বর্ণটা লিখলে একরকম হয়, আর যুক্তাক্ষর করলে পরে সেটা একটা কম্বিনেশন, মানে ওর রূপটা একটু পাল্টে যায় হালকা করে, দেখেছি আমি, মানে আমি তো নিজে পড়েছি আর কি। যাই হোক, দেখো এখানে ক্যাপিটালস, ইংলিশে ক্যাপিটাল লেটার যেটাকে বলা হয় ক্যাপিটালস অথবা ক্যাপিটাল লেটার, যেটাকে আমরা বলি কি, যেটাকে আমরা বলি আপার কেস বা আপার হ্যান্ড, আপার কেস অথবা আপার হ্যান্ড লেটার বলা হয়। যেমন এখানে এ বি সি ডি এগুলো আছে আপার কেস, বোঝা গেল। এবার হচ্ছে এক্স ওয়াই জেড যেগুলো লেখা আছে এগুলোকে বলা হয় স্মল লেটার, স্মল লেটার অথবা লোয়ার কেস, স্মল লেটার্স অথবা স্মল লেটার্স অথবা লোয়ার কেস বলা হয়, ঠিক আছে। আমি একটু দ্রুত পড়বো, দুটো বলবো, ওর জন্য বেশিরভাগ জিনিসই কিন্তু লেখা থাকবে, কারণ সবকিছু লিখে লিখে পড়াতে গেলে টাইম নষ্ট হবে, কিছুই নেই বেসিক জিনিস, ঠিক আছে। তাহলে এখানে এক্স ওয়াই জেড বা এবিসি কে যখন আমরা এ এরকম ভাবে লিখবো, বি সি, ঠিক আছে, ডি, এইগুলোকে বলা হচ্ছে লোয়ার কেস বা লোয়ার হ্যান্ড লেটার বা স্মল লেটার্স বলা হয়। এগুলো বেসিক জিনিস, কিছু নেই, এগুলো বলার কিছু, টাইম নষ্ট করাটাও বেকার হয়ে গেলে। এখানে দেখো আলফাবেট বা বর্ণমালা কি জিনিস, এটা তোমাদের আগের দিন জিজ্ঞেস করেছিলাম কিনা আমার খেয়াল নেই। ইংলিশে কতগুলো আলফাবেট আছে আমাকে বলো, এটা ইংলিশে কতগুলো আলফাবেট আছে? অ্যালফাবেটকে বাংলায় বর্ণমালা বলা হয়। এখন কোশ্চেন হচ্ছে ইংলিশে কতগুলো আলফাবেট আছে বলো। 26টা আছে। 26টি। তাহলে ইংলিশে আমাদের 26টা আলফাবেট আছে। আলফাবেটের সংখ্যা ইংলিশে হচ্ছে 26টা। এবার যদি তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করে তাহলে তোমরা এটা উত্তর করে আসবে, আর অমনি একটা নাম্বার কিন্তু তোমার কি হয়ে গেল, হারিয়ে গেল, বোঝা গেল। কে কে একমত ইংলিশে, মানে কে কে একমত হচ্ছ বা হচ্ছ না কে বলো দেখি, ইংলিশে 26টা আলফাবেট আছে, এটা একমত নও কে বলো তোমাদের মধ্যে? হম, কে বলছো 26টা, কে বললে উত্তরটা? সাহস দেখাও, সাহস করে বলো, অত কি। যাই হোক, ইংলিশে যে আলফাবেটের সংখ্যা সেটা কিন্তু 26টা নয়, এটা লিখে রাখবে, ইংলিশে মাত্র একটা আলফাবেট আছে, একটা। এটা জানতে না তোমরা কেউ? কে জানতে এটা, ইংলিশে অনলি ওয়ান, দেয়ার আর অনলি ওয়ান আলফাবেট, অনলি ওয়ান alphabets in English, alphabet in English language, in English
ইন ইংলিশ আর কি, অনলি ওয়ান, একটাই মাত্র আলফাবেট আছে, একটাই মাত্র বর্ণমালা আছে। বোঝা গেল? যে কোনো ভাষাতে, পৃথিবীর যতগুলো ভাষা আছে সব ভাষাতেই জেনারেলি একটা করে অ্যালফাবেট থাকে। কিছু কিছু ভাষা থাকে যেগুলোতে, যেমন ইউরোপিয়ান কিছু ভাষা আছে, আফ্রিকার কয়েকটা ভাষা আছে, ভাষার নামগুলো আমি ভুলে যাই, মনে থাকে না, সেইগুলোতে কিন্তু দুটো দুটো করে অ্যালফাবেট আছে। ঠিক আছে, দুটো করে অ্যালফাবেট আছে। এখন ব্যাপারটা হচ্ছে অ্যালফাবেট জিনিসটা কি, এটা আমরা এখন একটু শিখবো, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যালফাবেটকে বাংলাতে বলছি আমরা কি, বর্ণমালা। বর্ণমালা বলা হচ্ছে। মালা মানে কি? মালা যেমন এরকম পুঁথির মালা, মনে করো পুঁথির মালার একটা থ্রেড থাকে, সুতো থাকে, সেই সুতোতে অনেকগুলো এরকম পুঁথি পুঁথি দিয়ে এরকম পাশাপাশি বিডস বলা হয়, সেই বিডস গুলো থাকে। তো এই অনেকগুলো বিডস মিলে তৈরি হচ্ছে কি একটা মালা। তাহলে এই মালার যে মেন সুতো, ওই সুতোটা একটা, কিন্তু কি, যে আলাদা আলাদা বিটস গুলো হচ্ছে এক একটা বর্ণ। এই যে বিটস গুলো অর্থাৎ বর্ণগুলো হচ্ছে এক একটা, পুঁথি গুলো হচ্ছে বর্ণ। তার মানে পুরো ইংলিশ ভাষাটা যখন আমরা ইউজ করি বা লিখি বা বলি, সেক্ষেত্রে ভাষা প্রকাশ করতে গিয়ে যে আলাদা আলাদা ইউনিক বর্ণগুলো আছে সেগুলো নিয়েই কিন্তু আমাদের এই ভাষাটা প্রকাশ করতে হয়। তো টোটাল ভাষাটাকে আমরা একটাই একটা ভাষা হিসেবে দেখছি। আর ওই ভাষাতে আলাদা আলাদা পুঁথির মতো ওই 26টা বর্ণ আছে, বর্ণগুলোকে একত্রিত ভাবে বলা হয় বর্ণমালা। বোঝা গেল? বর্ণ মানে হচ্ছে বর্ণের সংখ্যা 26টা, কিন্তু বর্ণমালা যদি বলে তাহলে অনলি ওয়ান, একটাই অ্যালফাবেট আছে। আর ওর জন্য একটা কোশ্চেন হয় গ্রামারে, যে অ্যালফাবেটস এস যুক্ত করতে হয় না কখনো। হ্যাঁ, আই নো ইংলিশ অ্যালফাবেটস বলবো না, আই নো অনলি ইংলিশ অ্যালফাবেট, এস যুক্ত করা যাবে না, কারণ প্রত্যেকটা ভাষাতে একটা করে অ্যালফাবেট আছে, তার জন্য অ্যালফাবেট লিখবো, বেটস লিখবো না। বর্ণমালা গুলো এরকম হয় না, প্লুরাল হয় না অ্যালফাবেটের, কিন্তু হয় কখন, যখন দেখবো যে আমি বললাম আই নো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি অ্যালফাবেট, তখন আর বেট বলা হবে না, তখন বেটস বলবো, কারণ ইংরেজি আলাদা একটা ভাষা, বেঙ্গলি আলাদা একটা ভাষা। তখন ইংরেজি ভাষার অ্যালফাবেট জানি, বাংলা ভাষার অ্যালফাবেট জানি, মানে দুটো বর্ণমালা জানি। সেক্ষেত্রে যখন আলাদা আলাদা ভাষার নাম নিচ্ছি তখন অ্যালফাবেটস বলবো। বোঝা গেল? তাহলে জেনারেলি একটা ভাষার ক্ষেত্রে কিন্তু অ্যালফাবেট শব্দটা সিঙ্গুলারই হবে। আলাদা আলাদা ভাষা বোঝালে সেক্ষেত্রে অ্যালফাবেট শব্দটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে প্লুরাল ইউজ করা যাবে। ক্লিয়ার হয়ে গেল? এটা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নটা আসে, তোমাদেরও আসতে পারে, জানা হয়ে গেল, ঝামেলা মিটে গেল। এবার ব্যাপারটা হচ্ছে, তাহলে আমরা জেনে গেলাম যে অ্যালফাবেট জিনিসটা কি। তাহলে লেখা আছে কালেকটিভলি নোন অ্যাজ ইংলিশ অ্যালফাবেট। প্রত্যেক 26টা লেটার, দেখো অল দিজ 26 লেটার্স, এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত সবগুলোকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেট। দ্য ওয়ার্ড আলফাবেট, এই আলফাবেট শব্দটা এসছে কোথা থেকে? আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে 26টা আলফাবেট আছে, এই 26টা আলফাবেট কিন্তু কপি করে হয়েছে। কপি করে মানে গ্রিক ল্যাঙ্গুয়েজ যেটা আছে, গ্রিক ভাষাতে টোটাল 25টা আলফাবেট আছে। গ্রিক ভাষাতে কটা আলফাবেট আছে বললাম? গ্রিক ভাষাতে 25টা আলফাবেট আছে। ঠিক আছে? গ্রিক, তোমরা গ্রিক ল্যাঙ্গুয়েজ গুলো দেখবে, গ্রিক 25 অ্যালফাবেট না, সরি, গ্রিক ল্যাঙ্গুয়েজে 25 লেটার্স আছে, লেটার্স। গ্রিক ভাষাতে 25টা লেটার্স আছে, ওই 25টা লেটার মিলিয়ে গ্রিক ভাষাতে একটা অ্যালফাবেট আছে। ওই গ্রিক অ্যালফাবেটের যদি আমরা দেখি যে আলফা, বিটা, থিটা, ডিটা, গামা, ডেল্টা, ওমেগা, এরকম এক্স, এক্স রেজ, এক্স, এরকম বিভিন্ন রে, মানে তোমার হচ্ছে ওইগুলো সব আছে। তোমরা হয়তো ওই বিভিন্ন বর্ণগুলোর নাম পাবে। বিভিন্ন ক্ষেত্রে দেখবে যে সায়েন্টিফিক বিভিন্ন তোমার এক্সপ্লোরেশনের ক্ষেত্রে, সায়েন্টিফিক ডিসকভারিজ এর ক্ষেত্রে, বিভিন্ন সায়েন্সের বিভিন্ন জিনিসের নাম দেখবে ওই গ্রিক ভাষার যে লেটার গুলো সেটা দিয়ে নামকরণ করা হয়ে থাকে। ঠিক আছে? কেন? কারণ হচ্ছে ইংলিশ ভাষা হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ, আর ইংলিশের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে গ্রিক, ল্যাটিন, এগুলো। অর্থাৎ গ্রিক ল্যাটিন ভাষা থেকেই কিন্তু ইংলিশ ভাষা এসছে, মানে ওই ভাষাটাকে অনুকরণ করে হয়েছে, এটাই বোঝাতে চাইছি। ঠিক আছে? তাহলে গ্রিক ভাষার এই যে 25টা লেটার, এগুলোকে অনুকরণ করে ইংলিশ ভাষাতে, ইংলিশে ওই 26 লেটার্স উৎপত্তি হয়েছে। আর তার জন্য এই অ্যালফাবেট শব্দটা বর্ণমালা, এই যে অ্যালফাবেট শব্দটা এই এসছে কোথা থেকে? গ্রিক ভাষার প্রথম শব্দ হচ্ছে আলফা। গ্রিক ভাষার প্রথম শব্দ না, লেটার, গ্রিক অ্যালফাবেটের প্রথম লেটার হচ্ছে আলফা, আর সেকেন্ড লেটার হচ্ছে বিটা। ইংলিশে ওই আলফা থেকে এ হয়েছে, বিটা থেকে বি হয়েছে, সিটা থেকে সি হয়েছে, ডেল্টা থেকে ডি হয়েছে, ডিটা থেকে ডি হয়েছে, ডেল্টা হচ্ছে তোমার ওই ত্রিকোণ এরকম বয়ের মতো ব হয়েছে, বাংলাতে যেমন বলি। তো ওই উচ্চারণ থেকে ইংলিশের ওই 26টা লেটারের কিন্তু কি হয়েছে, আবিষ্কার হয়েছে। বোঝা গেল?
তাহলে ওর জন্য ওই টোটাল এ থেকে জেড পর্যন্ত সমস্ত লেটার গুলোকে একত্রে আমরা আলফাবেট বলি, ওই গ্রিক লেটারকে অনুকরণ করে নামটা দেওয়া হয়েছে। দেয়ার ইজ অনলি ওয়ান অ্যালফাবেট ইন ইংলিশ, এইখানে পয়েন্টটা লেখা ছিল, তোমরা তারপরেও কিন্তু উত্তরটা দিতে পারোনি, 60 বলেছো আর কি, 60 নয়। হ্যাঁ, তাহলে ইংলিশে বা যে কোনো ভাষাতে একটাই একমাত্র আলফাবেট থাকে, অর্থাৎ বর্ণমালা থাকে, এটা জেনে রাখবে। কনসোনেন্ট লেটার্স কতগুলো আছে ইংলিশে? 21 কনসোনেন্ট লেটার্স। ভালো করে একটা জিনিস শিখবে, এখানে কিন্তু বেশ কিছু জিনিস শেখার আছে তোমাদের আজকে, বোঝা গেল? তো ইংলিশে তো এই টোটাল 21টা মানে কনসোনেন্ট লেটার আছে। তোমরা কনসোনেন্ট লেটার কি জিনিস সবই জানো। এখানে ভাওয়েল যে 5টা আছে, সে 5টা ভাওয়েল বাদ দিয়ে যেগুলো আছে সবই হচ্ছে কনসোনেন্ট। তার মানে এ ই আই ও ই, এই যে 5টা ভাওয়েল লেটার্স, এই এ ই আই ও ইউ ছাড়া যেগুলো আছে সবই ভাওয়েল লেটার্স। কথাটা ভালো করে শুনবে, আমি লেটার্স লিখেছি। কনসোনেন্ট লেটার মানে কনসোনেন্ট বর্ণ, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ। ভাওয়েল লেটার মানে হচ্ছে যেটাকে স্বরবর্ণ বলছে, ঠিক আছে? যখন আমি কনসোনেন্ট সাউন্ড বলবো বা কনসোনেন্ট ফোনিম বলবো, তখন ওই সংখ্যাটা পাল্টে যাবে। একটু পরে শিখবো আমরা ফোনিম বা সাউন্ড কি জিনিস, এখানে ডিটেল আমরা দেখে নেবো। ইংলিশ লেটার্স হ্যাভ টু ফর্মস, এটা তো অলরেডি তোমাদের বলে দিলাম, ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে স্মল লেটার। ক্যাপিটাল লেটারের আর একটা নাম বললাম আপার কেস, স্মল লেটারের নাম হচ্ছে লোয়ার কেসও বলা হয়, বোঝা গেল? বা লোয়ার হ্যান্ড, আপার হ্যান্ড, লোয়ার হ্যান্ড লেটার, ঠিক আছে? এরকম বোঝা গেল? এই স্লাইডে যেগুলো আছে সব কনসেপ্ট। নেক্সট আমরা পড়বো যেটা, সেটার নাম হচ্ছে এখানে শব্দ, অর্থাৎ পাশাপাশি অনেকগুলো মানে লেটারকে, লেটার তো না পাশা, হ্যাঁ ইয়েস, পাশাপাশি অনেকগুলো লেটারকে বসিয়ে যখন সেটা একটা মিনিংফুল মিনিং প্রকাশ করবে, তখন সেই উচ্চারিত যে ইউনিটটা, সেটাকে বলবো আমরা ওয়ার্ড বা শব্দ বলা হয় এখানে, বোঝা গেল? এবার বলো আমাকে যে সমস্ত লেটার গুলোকে, সমস্ত যে কোনো লেটারকে পাশাপাশি বসালেই কি সেটাকে শব্দ বলা যাবে? মানে আমি ধরে নাও লিখলাম এরকম, ধরে নাও আমি একটা লিখলাম যে এরকম একটা লিখলাম যে আহ এরকম একটা পাশাপাশি অনেকগুলো ওয়ার্ড বসিয়ে দিলাম, এটাকে লেটার বসিয়ে দিলাম, এটাকে ওয়ার্ড বলা যাবে কি? বলো, এটাকে ওয়ার্ড বলা যাবে? না, বলা যাবে না। ওবায়দুল বলা যাবে, হ্যাঁ না নাকি না? বুঝতে পারলাম না। যাবে না। বলা যাবে না, আচ্ছা বেশ, তার মানে এটাকে একটা ওয়ার্ড বলা যাচ্ছে না। আমি যদি এখানে আরেকটা সেন্টেন্স লিখি, আরেকটা ওয়ার্ড লিখি, মানে পাশাপাশি লেটার, তাহলে আমাকে বলো সেটাকে ওয়ার্ড লেখা যাবে কিনা। আমি বললাম যে এটা, এটাকে বলা যাবে ওয়ার্ড? হ্যাঁ স্যার, যাবে ঝটপট এটা। বলবে। তাহলে এটাকে ওয়ার্ড বলছি, এটাকে ওয়ার্ড বলছি না, তার মানে কি? তার মানে এটার কোনো মিনিং নেই। এটা দুটোই ভুল হয়ে গেল, মানে একটা ভুল হয়ে গেল। এটাকে ওয়ার্ড বলছি ঠিক আছে, কারণ এই মিনিংটা তোমরা জানো যে এটা একটা মিনিং আছে, এটার ইউজেজ আছে। এটা ওয়ার্ড, এটাও একটা ওয়ার্ড, কারণ এটারও একটা ব্যবহার আছে। এটা হচ্ছে টাইপ, জেনরা মানে টাইপকে বোঝানো হয়, লিটারারি টাইপকে জেনরা বলা হয়। এবার এই জেন্ডার শব্দটা যে শব্দ, এটা তুমি তুমি জানতে না, তোমরা কেউ জানতে না যে এটার ব্যবহার হয় ইংলিশে, এই শব্দটার মানে আছে, এটা তোমরা জানতে না। তার জন্য তুমি মনে করছো এটা কোনো শব্দই না। বুঝতে পেরেছো কথাটা? বুঝতে পারলে তো? তার মানে কোন একটা শব্দ যে শব্দ, সেটা ঠিক নাকি ভুল কি করে বুঝবো? ওই শব্দটা ওই পার্টিকুলার ভাষার যে কমপ্লিট ডিকশনারিতে ওই শব্দটার অস্তিত্ব আছে কিনা। অর্থাৎ অস্তিত্ব তখনই থাকে যখন ওই শব্দটা ওই ভাষার ইউজ হয়, কোনো না কোনো জায়গাতে কোনো না কোনো মানুষ ওই শব্দটাকে ইউজ করে থাকে, তখনই ওই শব্দটার ব্যবহার আছে বলে আমরা ধরে নিই। অর্থাৎ ওই শব্দটার অর্থ আছে বলে ধরে নিই। একটা শব্দের অর্থ আছে মানে কি বুঝবো? ওই শব্দটার ব্যবহার আছে, তার মানে শব্দটার অর্থ আছে। আর অর্থ আছে কিনা এটা ডিপেন্ড করে যে শব্দটার ব্যবহার আছে কিনা তার উপরে, বোঝা গেল? তা আমরা কি করে বুঝবো যে মিনিংফুল হবে কিনা একটা শব্দ? যে ওই শব্দটার ব্যবহার আছে কিনা তার উপর ভিত্তি করে। রিপিট করছি আমি কিছু কিছু জিনিস, কারণ জিনিসগুলো তোমাদের বোঝানোর আছে অ্যাকচুয়ালি। তাহলে জেন্ডার শব্দটা কিন্তু একটা শব্দ, এটাও কিন্তু একটা ওয়ার্ড, কারণ এটার অস্তিত্ব আছে ডিকশনারিতে। তাহলে ওয়ার্ড হতে হলে কি হতে হবে? এবার আমরা ডেফিনিশনটা দেখবো। ওয়ার্ডস আর দোজ মিনিংফুল ইউনিটস, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। মিনিংফুল মানে কি? মিনিংফুল মানে যেটার একটা অর্থ থাকবে, পাশাপাশি ওয়ার্ড বসিয়ে দিলে হবে না। যেমন ধরো আমি তোমাদের একটা ওয়ার্ড লিখছি এরকম CAT, এটা আমরা ওয়ার্ড বলবো কি? CAT বলো, এটাকে ওয়ার্ড বলবো? বলো। হ্যাঁ স্যার, এটা একটা ওয়ার্ড। তাহলে এটা একটা ওয়ার্ড। আমি যদি
ACT লিখি, ACT, এটাকে ওয়ার্ড বলবো? এটা ওয়ার্ড নয়। ইয়েস, ওয়ার্ড। তাহলে অ্যাক্ট। এটা একটা ওয়ার্ড, এটাও একটা ওয়ার্ড। অ্যাক্ট মানে আইন, অ্যাক্ট মানে আইন বা কাজ, অ্যাক্ট মানে আইন বা অ্যাক্ট মানে কাজকে বোঝানো হয়, হ্যাঁ, কাজ করা। তাহলে দুটোই ওয়ার্ড, কিন্তু দুটোই ওয়ার্ড। এবার যারা জানছো না, মানে যারা জানো না যে এই শব্দটা ইংলিশে ব্যবহার হয় বা আছে, এর অর্থ আছে, তাদের কাছে এটা ওয়ার্ড মনে হবে না। তার মানে তোমার কাছে অনেক ইংলিশ ল্যাঙ্গুয়েজে কঠিন মনে হয় কেন? কারণ তুমি বেশিরভাগ শব্দের মানেই জানো না, মানে ওই শব্দটা যে অস্তিত্ব আছে ভাষাতে সেটা তুমি জানো না, ওর জন্য তো ইংলিশ শব্দটাকে কঠিন মনে হয়, ইংলিশ ভাষাটাই কঠিন মনে হয়। ইংলিশ বলে না, যে কোনো ভাষাকেই কঠিন মনে হবে যদি ওই ভাষার বেসিক ওয়ার্ড গুলোর ব্যবহার তোমার জানা না থাকে, মিনিং জানা না থাকে, মানে ওই অর্থটা যে ইউজ হয় কোন একটা জিনিসকে বোঝানোর জন্য, সেটা যদি জানা না থাকে তাহলে কঠিন মনে হবে, স্বাভাবিক। বাংলা ভাষাও কিন্তু কঠিন। বাংলা ভাষাতে এমন এমন কঠিন কঠিন শব্দ আছে যেগুলো তোমরা ব্যবহার কোনোদিন শেখোইনি বা পড়োইনি বা পাঠ্যিক জীবনে ইউজ হয় না, ঠিক আছে? এবার দেখো, আমি যদি এই ওয়ার্ডটাকে এর ভাবে লিখি, TAC, ট্যাক, এটাও কিন্তু ওয়ার্ড না, এটা ওয়ার্ড না। এই দুটো ওয়ার্ড, এটা ওয়ার্ড না, কারণ এটার অস্তিত্ব কিন্তু ইংলিশ ডিকশনারিতে আমরা পাবো না। ইংলিশ ডিকশনারি মানে কোন ডিকশনারি বোঝাতে চাইছি আমি? কমপ্লিট ইংলিশ ডিকশনারি, ঠিক আছে? অক্সফোর্ড কিংবা কেমব্রিজ বা যে কোনো ভাষা কমপ্লিট ইংলিশ ডিকশনারি, সেগুলোতে ছোট ছোট ডিকশনারিতে তুমি খুঁজে বেড়াবে, কোনো শব্দ পাচ্ছ না দিয়ে তুমি ট্যাগ লাগিয়ে দিবে যে এটা কোনো শব্দ না, ওটা হবে না, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে আমরা বুঝবো যে কোন একটা ওয়ার্ড সেটা মিনিংফুল কি নয়। হুইচ আর ফর্মড বাই প্লেসিং ওয়ান অর মোর লেটার সাইড বাই সাইড, মানে একটা অথবা অনেকগুলো লেটার পাশাপাশি বসিয়ে যদি সেটা একটা অর্থ প্রকাশ করে, সেটা যদি একটা মিনিং থাকে, তবে সেটাকে আমরা ওয়ার্ড বলবো। এবার দেখো, একটা লেটার দিয়ে ওয়ার্ড হতে পারে, অনেকগুলো লেটার দিয়ে ওয়ার্ড হতে পারে, বোঝা গেল? একটা লেটার দিয়ে ওয়ার্ড হতে পারে, অনেকগুলো লেটার দিয়ে ওয়ার্ড হতে পারে। যেমন আমরা এখানে যত বোর্ডে লেখা আছে সবগুলো দেখো এক বেশি ওয়ার্ড লেটার দিয়ে তৈরি হয়েছে, কিন্তু এমন এমন কোন ওয়ার্ড বলো তো যেখানে এমনি একটাই ওয়ার্ড থাকবে, সরি লেটার থাকবে? এমন কোন শব্দ বলো যেখানে একটাই লেটার দিয়ে তৈরি হবে, বলো বলো। আই, আই, আই। আর এই সেন্টেন্সটার কটা শব্দ আছে বলো? এই সেন্টেন্সটায় কটা শব্দ আছে, ওয়ার্ড? এই সেন্টেন্সটায় কটা ওয়ার্ড আছে? এই সেন্টেন্সটাতে দুটো কটা আছে, ওয়ার্ড আছে? দুটো ওয়ার্ড আছে। দুটো ওয়ার্ড আছে মাত্র? মানে চোখে দেখতে পাচ্ছ না নাকি স্যার চোখে 4টে সমস্যা আছে। আছে, বলো দেখি। দুটো। হ্যাঁ, তাহলে কি তোমার ডক্টর দেখাতে হবে? তো ভাষা শেখানো লাগবে, তাই না? ইংলিশ পেডাগজি পড়াতে। হ্যাঁ, ঠিক আছে, আমি কিন্তু মাঝে মাঝে মজা করি কিন্তু ক্লাসে পড়ানোর সময়, ঠিক আছে? এগুলো কিন্তু মানে ইয়ে করবে না, মানে খুব কষ্ট পাবে না বা দুঃখ পাবে না, ঠিক আছে? তো যাই হোক, আই অ্যাম এ ম্যান, এখানে টোটাল 4টে ওয়ার্ড আছে, 4 ওয়ার্ডস আর দেয়ার, 4টে ওয়ার্ড আছে, 4টে। কারণ দেখো, আইটা আলাদা একটা অর্থ হয়, এম এর আলাদা একটা অর্থ মানে মিনিং আছে, এর একটা মিনিং আছে, ম্যানের আলাদা। আর কি করে বুঝবে ওয়ার্ড যে আলাদা? কি মিউট করে দেওয়া আওয়াজ আসছে। যখনই দেখবে কোন একটা মানে অংশের সঙ্গে আর একটা অংশের মিডিল একটা স্পেস আছে, স্পেস মানে গ্যাপ আছে, স্পেস দেওয়া আছে বা গ্যাপ আছে, ওই গ্যাপ গুলো কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা করে বোঝায়। দেখো 3টে গ্যাপ আছে, মানে এই সেন্টেন্সে 3টে গ্যাপ, মানে 3টে গ্যাপের চারিদিকে 4টে ওয়ার্ড আমরা পাচ্ছি। 4 ওয়ার্ডস আর দেয়ার, 4টে ওয়ার্ডস আছে এখানে। কটা ওয়ার্ড বললাম? 4টে ওয়ার্ডস। আমি যেটা বোঝাতে চাই, যেখানে আই শব্দটা একটা লেটার দিয়ে গঠিত, আই মানে আমি, এটা একটা ওয়ার্ড। এ মানে একটি, এ শব্দ, এ লেটারটা একটা এখানে কিন্তু ওয়ার্ড হিসেবে ইউজ হয়েছে, এ এখানে লেটার নয়, কিন্তু ওয়ার্ডটা তৈরি হয়েছে একটা লেটার দিয়ে, এ মানে এখানে একটি, আমি হই একটি মানুষ, এরকম, বোঝা গেল? তার মানে এই দুটো লেটার আছে, যে লেটার দুটো একটা ওয়ার্ড হিসেবে ইউজ হতে পারে, আই এবং এ। অন্য যে লেটার গুলো আছে ওগুলো ওয়ার্ড হিসেবে ইউজ হয় যখন ওরা ওই লেটারের ফাংশনটা ওয়ার্ড মানে তার আইডেন্টিটিকে প্রকাশ করে। আমি যদি বলি যে, আমি তোমাদের বললাম, সাপোজ মনে করো যে বি বি ইজ এ লেটার, ধরো না বি শব্দটা লিখলাম, দিয়ে আমি এখানে হাইফেন দিলাম, মানে এ দিলাম, বা আমি কোটেশন দিলামই না, আমি বললাম যে কি, বি ইজ দ্য সেকেন্ড লেটার ইন ইংলিশ অ্যালফাবেট, তাহলে এখানে কি হয়ে গেল? এখানে কিন্তু বি মানে যে বি এর অন্য কোনো মিনিং হয় না,
বি এর অন্য কোনো মিনিং হলে, বি হচ্ছে লেটারের যে উচ্চারণটা, বি মানে বি কেই বোঝাচ্ছে, তো বি মানে আলফাবেটের সেকেন্ড লেটারটাকে বোঝাচ্ছে, তখন বি ইজ দা সেকেন্ড লেটার ইংলিশ, তখন বি হচ্ছে একটা ওয়ার্ড হয়ে গেল এখানে, বোঝা গেল? তো এরকম ক্ষেত্রে যে লেটার গুলোকে আমরা আলাদা করে আইডেন্টিটি প্রকাশ করার জন্য ওগুলোকে ওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি। কিন্তু যখন কোনো লেটার এরকম আই এবং এ, এরা কিন্তু এ মানে ফার্স্ট লেটার বোঝাচ্ছে না, এ মানে একটি, আর আই মানে হচ্ছে নবমতম লেটার বোঝাচ্ছে না, আই মানে আমি বোঝাচ্ছে, এটা একটা আর্টিকেল, সরি আর্টিকেল বলতে প্রোনাউন। তার জন্য এই এই দুটো কিন্তু এই দুটো একদম মানে কি বলবো যে ইন্ডিভিজুয়ালি এটা কিন্তু ওয়ার্ড হিসেবে আইডেন্টিটি প্রকাশ করতে পারে বা ইউজ হয়ে থাকে। পরীক্ষায় কোশ্চেন করলে পারে এটা দেখবে যে বলতো, বা তোমাদের ওই ইন্টারভিউর ক্ষেত্রে অনেক সময় জিজ্ঞেস করে যে বলতো একটা একমাত্র একটা লেটার নিয়ে গঠিত একটা শব্দের এক্সাম্পল দাও, একটা লেটার নিয়ে গঠিত একটা শব্দের এক্সাম্পল দাও, তাহলে তোমাকে উত্তর দিতে হবে কি এ অথবা আই উত্তর দিতে হবে। বোঝা গেল? বোঝা গেল ব্যাপারটা? স্যার একটা কোশ্চেন আচ্ছা। করবো। কি বলো, কি কোশ্চেন আছে বলো। স্যার যদি আমি শুধু সিঙ্গেল ভাবে এটা লিখি, আর যদি আমাকে জিজ্ঞেস করা হয় এটা একটা ওয়ার্ড না একটা লেটার, তখন কি বলবো? তখন ওটাকে লেটার বলবে। ওয়ার্ড হতে হলে শুধু এ এ যদি বলে তাহলে ওটাকে লেটার বলবে, হ্যাঁ লেটার বলবে। আর যদি ওটা সেন্টেন্স ইউজ করে তখন অবশ্যই ওয়ার্ড হয়ে যাবে, সেন্টেন্স ইউজ করলে। আবার যদি বলে এ মানে একটি, তাহলে এ শব্দটা এটা কি লেটার না ওয়ার্ড? এ মানে যদি একটি বলে তাহলে সেটা হয়ে যাবে আবার কি, এ মানে যদি একটি বলে তখন সেটা হয়ে যাবে ওয়ার্ড হয়ে যাবে। বোঝা গেল? ওটা শুধু যদি বলে এ লেটার না ওয়ার্ড, তখন তুমি বলবে এই উত্তরটা এরকম দিতে হবে, এ লেটার না ওয়ার্ড, তখন উত্তরটা এইভাবে দিতে হবে, স্যার এ প্রাথমিকভাবে লেটার, কিন্তু এটা আবার ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হতে পারে। এ ইংরেজি বর্ণমালা প্রথম লেটার, আবার এ মানে যখন একটি হয় তখন এটা বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়। এইভাবে তোমাকে একটু মানে এক কথায় উত্তর না দিয়ে এইভাবে উত্তর দিলে তোমার উত্তরটা কমপ্লিট হলো এবং কোন রকমের কনফিউশন থাকলো না উত্তরের মধ্যে। বুঝতে পেরেছো কথাটা? ইন্টারভিউর ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন করলে এইভাবে উত্তর দিতে হয়। কথাটা বুঝতে পেরেছো? জি ওকে স্যার, বুঝতে পারি। বেশ, ঠিক আছে, নেক্সট দেখো। এরপর আমরা যেটা দেখবো যে এখানে কয়েকটা দেওয়া আছে আর কি, যে আদার ওয়ার্ডস আছে, ঠিক আছে, ইংরেজিতে পড়ে নেবে, অসুবিধা নেই। এক্সাম্পল দিয়েছি ক্যাট, ম্যান, এইসব জিনিসগুলো, এগুলো সবই ওয়ার্ড, প্রত্যেকটা মিনিং আছে, অর্থাৎ এদের অর্থ আছে। এবার এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ দুটো বৈশিষ্ট্য আমি অ্যাড করেছি। দেখো, ওয়ার্ড মাস্ট হ্যাভ এ ভাওয়েল সাউন্ড অর ফোনেম ইনক্লুড। শব্দ তৈরি হতে হলে শব্দের মধ্যে অবশ্যই একটা ভাওয়েল ফোনিম অর্থাৎ ভাওয়েল সাউন্ড থাকতে হবে। ধ্বনি মানে আওয়াজ, ধ্বনি মানে আওয়াজ বা সাউন্ড। শব্দের মধ্যে কি থাকতে হবে? অবশ্যই একটা ভাওয়েল সাউন্ড থাকতে হবে। যদি কোনো শব্দের মধ্যে ভাওয়েল সাউন্ড না থাকে তাহলে সেটাকে শব্দ বলবো না। এখন ব্যাপারটা হচ্ছে ভাওয়েল সাউন্ড কেন আসলো, ভাওয়েল লেটার্স কেন আসলো না? কোনো শব্দ হতে হলে ভাওয়েল সাউন্ড হচ্ছে ম্যান্ডেটরি, সাউন্ড ম্যান্ডেটরি, ভাওয়েল লেটার্স কিন্তু ম্যান্ডেটরি নয়। কেন? এই জিনিসটা কি যুক্তি খাটিয়ে বলবে বলো দেখি। কোন ওয়ার্ড তৈরি হতে হলে ভাওয়েল সাউন্ড থাকতে হবে, লেটার না থাকলেও হবে। কে বলবে? আমি কিন্তু এর ক্লু প্রথমেই দিয়ে দিয়েছি, একবার একটা কোশ্চেন করেছিলাম যে ভাষা কোন রূপটা প্রথমে এসছে পৃথিবীতে, যে কোনো ভাষার লিখিত রূপ না মৌখিক রূপ পৃথিবীতে প্রথমে এসছে? যে কোনো ভাষার লিখিত রূপ না মৌখিক রূপ প্রথমে এসছে বলো? ওরাল এসছে। যে কোনো ভাষার, এক্স্যাক্টলি, যে কোনো ভাষার ওরাল রূপ অর্থাৎ মৌখিক রূপটা প্রথম এসছে। কি হলো? বেশ, যেহেতু ওরাল রূপটা এসছে তার জন্য প্রত্যেকটা ভাষার মৌখিক অর্থাৎ ওরাল মানে হচ্ছে উচ্চারণের মাধ্যমে যেহেতু প্রত্যেকটা ভাষার প্রথম রূপটা এসছে, ঠিক আছে, কোথায় চলে যাবে এটা? বেশ, এই যে এখানে। তার মানে যে কোনো ভাষা যেহেতু মৌখিক মানে উচ্চারিত রূপটা এসছে, উচ্চারণ করার সময় দরকার হয় আমাদের সাউন্ড মানে ফোনিম তৈরি দরকার হয়। তার জন্য ওই ফোনিম অর্থাৎ ভাওয়েল ফোনিম থাকতেই হবে, কিন্তু ভাওয়েল লেটার না থাকলেও ওয়ার্ড লেখা যায়।
অনেকে তোমাদের বলবে কিন্তু যে ভাওয়েল লেটার ছাড়া হয় না। আমি যেমন একটা এক্সাম্পল লিখছি এখানে, এই স্কাই শব্দটা লিখে রেখেছি, স্কাই, SKY, এই শব্দটার মধ্যে কোনো ভাওয়েল লেটার আছে কি? ভাওয়েল লেটার নাই, SKY সবগুলোই কনসোন্যান্ট। কিন্তু এটাকে যদি আমি ফনেমিক্যালি ট্রান্সক্রাইব করি, অর্থাৎ ফনেটিক্যালি ট্রান্সক্রাইব মানে উচ্চারণ যদি প্রকাশ করি, তাহলে কি পাবো জানো? এর মধ্যে কি কি উচ্চারণ আছে? দন্ত স আছে, যুক্ত ক আছে, যুক্ত আই আছে, আই। ইংলিশে আই একটা ফোনিম, তাহলে স ক আই, স্কাই পাশাপাশি লিখলে উচ্চারণ একসঙ্গে করলে স্কাই পাবো। ইংলিশে যদি লিখি তাহলে এস যুক্ত দন্ত স, স এটাকে স বলা হয় ইংলিশে, স যুক্ত ক যুক্ত আই, আইটা এভাবে লিখতে হয় ইংলিশে, দিয়ে এটাকে এভাবে লিখলে আমরা পাবো কি? এভাবে লিখলে পরে উচ্চারণটা হয়ে যাবে স্কাই। বোঝা গেল? তার মানে এখানে দুটো কনসোনেন্ট ফোনিম, স এবং ক, আর আই হচ্ছে একটা ভাওয়েল ফোনিম, দিয়ে এখানে ভাওয়েল ফোনিম আছে, এখানে উচ্চারণ আছে। কিন্তু যখন আমি ওয়ার্ডটা লিখছি এভাবে SKY, ওয়াই কিন্তু এখানে কি নয়? ভাওয়েল লেটার নয়, এটা কনসোনেন্ট লেটার। বোঝা গেল? তার আমরা কি শিখবো? তাই আমরা বলবো যে যে কোনো ইংলিশে বিশেষ করে যে কোনো শব্দ গঠন করতে হলে তোমাকে ওখানে মাস্ট বি কি থাকতে হবে? ভাওয়েল সাউন্ড থাকতে হবে। সাউন্ড মানেও যা, ফোনিম মানেও তা। সাউন্ড মানেও যা, ফোনিম, ফোনিম মানে ধ্বনি, আর ধ্বনির উচ্চারিত রূপটাকেই ধ্বনি বলা হয়। ভাষার উচ্চারিত রূপ, সংক্ষিপ্ত যে উচ্চারণ সেটাকে ফোনিম বলে, ধ্বনি। আর উচ্চারণ না করলে সাউন্ড হবে না, মানে ধ্বনি হবে। বোঝা গেল? তাহলে এই জিনিসটা আশা করছি প্রত্যেকে বুঝে গেছো। এবার দেখো, ওয়ার্ডস আর ক্লাসিফাইড ইনটু 8 গ্রুপস। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত ওয়ার্ড পাবো, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত পৃথিবীর বুক অর্থাৎ ইংরেজি ভাষাতে যত ওয়ার্ড আছে, সবগুলোকে আমরা তার ফাংশন অনুযায়ী অর্থাৎ কাজ অনুযায়ী 8টা ক্যাটেগরিতে ভাগ করতে পারি। যেটাকে তোমরা যেটা গ্রামার পড়তে গিয়ে পড়ো কি, পার্টস অফ স্পিচ বলো। পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়। তাই পৃথিবীর যত ইংলিশ শব্দ আছে সবগুলোকে 8টা ক্যাটেগরিতে তার কাজ অনুযায়ী, তার ফাংশন অনুযায়ী আমরা ভাগ করতে পারবো। এই জিনিসটা তোমাদের জেনে রাখতে হবে। বোঝা গেল? তাহলে এই বৈশিষ্ট্য দুটো ইম্পর্টেন্ট। বোঝা গেল? তাহলে ভাষা যদি তোমাকে বলা হয় ইংরেজি শব্দ বা যে কোনো শব্দর দুটো গুরুত্বপূর্ণ ম্যান্ডেটরি শর্ত কি কি? প্রথম শর্ত হচ্ছে শব্দটা মাস্ট বি মিনিংফুল হতে হবে। ইংলিশ শব্দটা যেটা হবে সেটা অবশ্যই মিনিংফুল অর্থাৎ অর্থপূর্ণ, অর্থাৎ তার ব্যবহার থাকতে হবে। ব্যবহার মানে কি? তোমরা যদি বলো যে একটু আগে আমি লিখেছিলাম যে জনরা, স্যার আমরা তো জনরা শব্দটা কোনদিন শুনিনি। তুমি শোনোনি, তোমার প্রয়োজন হয়নি, কিন্তু যারা ব্যবহার করে তারা জানে এটা একটা শব্দ, প্রয়োজন আছে যাদের, তারা ইউজ করে, তাই না? তার জন্য এর অস্তিত্ব আছে ডিকশনারিতে। এটা হয়ে গেল মিনিংফুল হলো কিনা প্রমাণ করা, ডিকশনারি চেক করতে হবে। 2 নাম্বার শর্ত যেটা মাস্ট থাকতে হবে সেটা হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড থাকতে হবে, অর্থাৎ ভাওয়েল ফোনিম থাকতে হবে, না হলে কিন্তু শব্দ গঠন করা সম্ভব হবে না। তুমি এমন কোন একটা শব্দ বলো যেখানে ভাওয়েল উচ্চারণ আসছে না, ইম্পসিবল। ভাওয়েল ছাড়া কিন্তু আমরা শব্দ উচ্চারণ করতে পারি না। এমনকি কনসোনেন্ট লেটার গুলো উচ্চারণ করতে পারি না। প্রত্যেকটা কনসোনেন্ট লেটার উচ্চারণ করতে হলে আমাদেরকে ভাওয়েল লেটার, ভাওয়েল সাউন্ডের হেল্প নিতে হয়, সহযোগিতা নিতে হয়, না হলে কিন্তু আমরা কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে পারবো না। কনসোনেন্ট মানে হচ্ছে যে ভাওয়েল লেটারের, ভাওয়েল সাউন্ডের হেল্প নেওয়া বা যুক্ত করা, ওটাকে বলা হয় কনসোনেন্ট। ঠিক আছে? এবার ওটার মানেও তাই। ইংলিশে যদি আমরা যেটা শিখবো যেটা ফোনিম, ফোনিম শিখবো। একটু ধরো, সাউন্ড আসছে না স্যার। শুনতে পাচ্ছ? এবার প্রত্যেকে শুনতে পাচ্ছ? ওকে। বেশ, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ফোনিম। ফোনিম মানে হচ্ছে ধ্বনি, যেটা আমি তোমাদের প্রথম থেকে বারবার করে বলে আসছি। এবার আমরা ফোনিম শব্দ, ফোনিমের ব্যাপারে আমরা একটু দেখবো। লিখা বুঝতে পারছো তো স্পষ্ট? বেশ, দেখো, মিউট করে দাও। ইন লিঙ্গুইস্টিক, এই লিঙ্গুইস্টিক মানে কি? লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ভাষা তত্ত্ব। লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ভাষা তত্ত্ব, অর্থাৎ ভাষা নিয়ে যারা, ভাষার যে এলিমেন্ট, ভাষা কিভাবে তৈরি হয়েছে, ভাষার উচ্চারণ কৌশলগুলো কিভাবে হয়, এই যে বিষয়গুলো নিয়ে যারা
উচ্চারণ করে সেটাকে বলা হয় ভাষা তত্ত্ব। ভাষার উৎপত্তি থেকে শুরু করে সবকিছু ভাষা রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় যে ফিল্ডে, সেটাকে বলা হয় লিঙ্গুইস্টিক্স। এ ফোনেম ইজ এ স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড। সাউন্ড মানে হচ্ছে উচ্চারণ, আওয়াজ, উচ্চারণ। এটা বুঝে রাখবে। উচ্চারণের কোন একটা ভাষাকে যখন উচ্চারণ করব, উচ্চারণের সব থেকে ক্ষুদ্রতম যে অংশ, উচ্চারণের অংশ, সেটাকে বলবো ফোনিম বা ধ্বনি। যেমন ধরো আমি বললাম বল, ব ল, ঠিক আছে, এটা বাংলাতে বল বলছি, কিন্তু এটাকে যদি ভালো করে ভেঙে দেখি না উচ্চারণ, তাহলে কি কি পাবো জানো তো? ব পাবো, ব এর সঙ্গে যুক্ত থাকছে অ, ব শুধু উচ্চারণ করে ব, ব এবং শেষের দিকে অ টান হয়ে যাচ্ছে, তাই না? লিঙ্গ এনলার্জ হয়ে যাচ্ছে, মানে ব যুক্ত অ যুক্ত ল যুক্ত অ, এরকম হয়, তাই না? তোমরা ছোটবেলায় শিখেছো 9-10, একদম 5 থেকে 9-10 পর্যন্ত স্কুল স্কুল এডুকেশনের ক্ষেত্রে, যে কোন একটা বাংলা শব্দকে ভাঙলে পরে আমরা এরকম ভাবে ব্যঞ্জন বর্ণের সঙ্গে একটা কি পেয়ে যায়, একটা স্বরবর্ণ। স্বরবর্ণ লিখতে হয়, অ্যাকচুয়ালি বর্ণ না। এটা উচ্চারণ করতে গেলে আমরা এইরকম পাই। বটাকে উচ্চারণ করলে এরকম হবে, লটাকে উচ্চারণ করলে আমরা এরকম ল যুক্ত অ। এই যে ছোট ছোট ক্ষুদ্রতম যে উচ্চারণটা আসছে না, ওইটাকে বলছি আমরা কি এখানে ধ্বনি বা ফোনিম বলছি। বোঝা গেল? ব্যাপারটা বুঝতে পেরেছো? সব থেকে ক্ষুদ্র, অর্থাৎ ভেঙে ভেঙে চেক করে দেখতে হবে, তোমাকে উচ্চারণ করে করে চেক করতে হবে ক্ষুদ্রতম হলো কিনা। কিন্তু কিন্তু যদি এই বলটাকে যদি ব আর ল উচ্চারণ করছি, এই প্রত্যেকটা ফোনিমের কিন্তু কোন নির্দিষ্ট কি নেই, কোনো মিনিং নেই, এর কোনো অর্থ নেই। কিন্তু এই বল শব্দটাকে ভাঙলে অর্থ থাকছে না, বল শব্দটাকে একত্রিত একসঙ্গে উচ্চারণ করলে এটার একটা অর্থ থাকছে। বল মানে কি, এটা খেলার বা খেলার একটা অবজেক্ট, বস্তু আর কি, ঠিক আছে? তাহলে এই শব্দটা যখন বলটাকে একসঙ্গে উচ্চারণ করছি, একসঙ্গে উচ্চারণ করছি, যখন ওর ক্ষুদ্রতম উচ্চারণটার মিনিং থাকছে, তখন ওটাকে বলছি আমরা কি, তখন এই মিনিংফুল হয়ে গেলে সেটাকে বলবো আমরা মরফিম বলা হয়। মরফিম বলা হয় ইংলিশে। এটা লিখে রাখবে, মরফিমের মিনিংটা লিখে রাখবে। মরফিম লিখে এটা লিখবে দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ। স্মলেস্ট, শুধু এখানে এই এই ওয়ার্ডটার আগে, ইউনিটের আগে মিনিংফুল শব্দটা লিখে দিলেই মরফিম হয়ে গেল, ঠিক আছে? মিনিংফুল ইউনিট, মিনিং ফুল ইউনিট অফ এ ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে এই স্মলেস্ট ইউনিট বললে আমরা ফোনিম বলবো, স্মলেস্ট মিনিংফুল ইউনিট বলে সেটাকে আমরা মরফিম বলবো। মরফিমের অনেক ক্যাটেগরি আছে, ঠিক আছে? ওইগুলো তোমাদের জানা দরকার নেই। ওই যে তোমরা সাফিক্স প্রিফিক্স এগুলো পড়ো, ওই সাফিক্স প্রিফিক্স অ্যাড করে শব্দের মিনিং পাল্টে যায়, ওইগুলো হচ্ছে কিন্তু সবই মরফিম অ্যাকচুয়ালি, ঠিক আছে? চলো এবার আমরা এখানে দেখে নিই যে এক্সাম্পল। আচ্ছা, এই ফোনিমের কেন ইউজ করা হয়? এটা হচ্ছে ডিস্টিংগুইশ ওয়ান ওয়ার্ড ফ্রম অ্যানাদার ইন এ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। ফোনিমের কাজই হচ্ছে যে একটা শব্দের উচ্চারণকে পাল্টে দেওয়া, ঠিক আছে? একটা শব্দকে আর একটা শব্দের উচ্চারণকে পাল্টে দেয় আর কি। এটার জন্যই কিন্তু এই ফোনিমের ব্যবহার হয়ে থাকে প্রত্যেকটা ভাষাতে। যেমন এখানে এটাকে যখন আমি এটাকে কিভাবে উচ্চারণ করবো বলো দেখি। এখানে যে লিখেছি আমি কয়েকটা ফোনিম লিখেছি, আর প্রত্যেকটা ফোনিমের পাশে দেখবে এখানে এরকম হাইফেন, মানে হাইফেন তো না, স্ল্যাশ দেওয়া আছে, অবলিক দেওয়া আছে। অবলিকের ভিতরে একটা করে লেটার লিখে রেখেছি। এখন উচ্চারণ কিভাবে করব? এটাকে আমি কি বলবো? এইটাকে এই বলো, এটাকে আমি কি বলবো? কি বলে উচ্চারণ করবো বলো দেখি কেউ তোমাদের মধ্যে। ভাই বলো কেউ, ভাই বলো কেউ। এখানে পি লিখেছি, বি, কে, এম, এন, এরকম। আসলে ব্যাপারটা হচ্ছে কি, শোনো, এগুলো কিন্তু লেটার না। লেটার গুলোকে মিউট করে দাও, মিউট করে দাও। লেটার যখন লিখবো, যখন এম লিখবো এরকম শুধু, তখন এটা এম লেটার। কিন্তু এম কে মানে আমাদের উচ্চারণকে প্রকাশ করার জন্য, ধ্বনি আওয়াজকে প্রকাশ করার জন্য এটাকে যখন আমি পাশে স্ল্যাশ দিয়ে দেবো, তখন এটা লেটার থাকলো না, ওটা কি হয়ে গেল? ওটা আওয়াজ হয়ে গেল। অর্থাৎ এটা হচ্ছে ম, ম, ম। এটা এম নয়, এটা ম। যখন আমরা মাদার শব্দটা লিখি, তখন MOTHER, মাদার, তাই বলছি। কিন্তু একটা উচ্চারণের সময় মাদার যখন লিখছি না, উচ্চারণ করছি মাদার, এটা তখন এই এম এর উচ্চারণ এমও, এম ও বলছি না, মা, মা, এম ফর ম, ম এর উচ্চারণটা ও এম শব্দটা, এম লেটারটা দিচ্ছে, ম এর উচ্চারণটা। উচ্চারণ এম মানে এম এর যখন স্ল্যাশ দিয়ে দিচ্ছি, তখন এর উচ্চারণ হচ্ছে ম। তখন এরকম আমরা বাংলাতে এইভাবে লিখি, ম লিখে এরকম যখন আমরা নিচে একটা কোনো ই দিয়ে দিই, ড্যাশ দিয়ে দিই, ছোট্ট দাগ দিয়ে দিই, তখন এটা ধ্বনির মতো আচরণ করে। বোঝা গেল? তার মানে এই যে পিটাকে এটা পি বলবো না, এটা প বলবো। এটা বিটাকে বি বলবো না, ব বলবো, ব। এরকম
পিটাকে প বলবো, পটাকে যখন এভাবে লিখবো তখন উচ্চারণ হলো। এটা কে, কে বলবো না, এটা কে না, হ্যাঁ স্ল্যাশ দিয়ে যখন থাকছে তখন এটাকে বলবো ক, উচ্চারণ ক, ঠিক আছে এরকম। এটা এন না, এটা ঙ, এটা হচ্ছে একটা নাক দিয়ে উচ্চারণ হবে, এন এন ন ঙ এরকম। যেমন আমরা লিখি না এরকম, এটার উচ্চারণ যেমন হয় এই উচ্চারণটা ওটা। আর এই যে এই একটা একটা নতুন ক্যাটেগরি দেখছো, এটা একটা উচ্চারণ, এই উচ্চারণটাকে বলা হয় এ, এটার উচ্চারণ ওয়াই জফালাকারে এ। বোঝা গেল? যেমন তোমাদের বলি না যে অ্যাক্ট, এসিটি অ্যাক্ট, এটার উচ্চারণ কিভাবে হবে, যেমন এসিটি লিখে যেটা শব্দ, এটার উচ্চারণ যদি লিখি কিভাবে লিখবো জানো তো, এরকম ভাবে লিখবো এ ক ট, এটার উচ্চারণ হচ্ছে এরকম। কোথায় এসিটি ছিল, এটা যখন শব্দ, আর এটা হচ্ছে এটার উচ্চারিত উচ্চারণ, মানে শব্দটার উচ্চারণ হচ্ছে এটা, এ যুক্ত ক যুক্ত ট, অ্যাক্ট। বোঝা গেল? এই হচ্ছে ফনেমিক ট্রান্সক্রিপশন। তোমাদের এগুলো জানার দরকার নেই, কিন্তু তোমাদের বুঝাচ্ছি আমি কেন, কারণ হচ্ছে এবার যেটা বলবো সেইটা বুঝতে কাজে লাগবে। যেমন ধরে নাও এখানে বলেছি দেয়ার আর 44 ফনিমস ইন ইংলিশ, ইংলিশে টোটাল 44টা ফনিম আছে। এই জিনিসটা লিখে রাখো। ফনিমস মানেও যা, সাউন্ড মানেও তা, লিখে রাখো। সাউন্ড বা সিম্বল অফ সাউন্ড, সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ওই ভাষাটা প্রতীকী, যে প্রতীক রূপে যে প্রকাশ করার যে ইউনিট বা অংশ, সেগুলোর সংখ্যাটা আছে কি 44টা আছে। এই 44টার মধ্যে কনসোনেন্টের সংখ্যা আছে 24টা, 24 কনসোনেন্ট, আর ভাওয়েল ফনিমের সংখ্যা আছে 20টা। আর এই জায়গাটা থেকেই তোমাদের ওই প্রাইমারি যে 23 সালে কোশ্চেন হয়েছিল, ওইখানে একটা কোশ্চেন ছিল। এই জিনিসটা আমি তার আগে থেকে পড়াই, যখন 2020 সাল থেকে পড়ে তখন থেকে জিনিসগুলো শেখায় আর কি প্রথমে, কিন্তু এটা অনেক জায়গাতে থাকে না বা বইও থাকে না, কিন্তু এগুলো পরীক্ষায় আসার মতো জিনিস। ঠিক আছে, একটা ভাষা সম্পর্কে জানতে হলে এই জিনিসগুলো অন্তত পক্ষে বেসিক জিনিসগুলো তোমাদের জানা উচিত, তাই না? জানা উচিত অ্যাকচুয়ালি, ডিটেলে পড়া দরকার নেই। এগুলো ডিটেল পড়তে গেলে তোমাদের শুধু ওই ফনেটিক্স যেটাকে বলা হয়, ফনেটিক্সই তোমাদের 2 মাস ধরে ক্লাস করতে হবে, ওগুলো জানার দরকার নেই। এখানে বেসিক জিনিসগুলো একটু জেনে রাখো তাহলে হবে। নেক্সট যে পয়েন্ট আমরা বলবো সেটা হচ্ছে সেমি ভাওয়েল ফোনেমস। এটা সেমি ভাওয়েল ফোনেম, দুটো কনসেপ্ট আছে। এটা তোমাদের ইংলিশ গ্রামারটাকে শক্তিশালী করার জন্য এই ফোনেম দুটো জানতে হয়, এটা অনেকে জানেই না। তোমাদের একটা জিনিস শেখাবে অনেকে, বিভিন্ন জায়গাতে ইউটিউব থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গাতে দেখতে পাবে, কিন্তু আসল কথাটা কিন্তু কেউ বলবে না, হয়তো জানে কিনা আমি জানি না, কিন্তু ওরা বলে না। তোমাদের বলবে যে ইউনিভার্সিটির আগে এ বসবে না, কি বসবে? ইউনিভার্সিটির আগে এ বসবে না এন বসবে, কি বলবে? এ বা হ্যাঁ, বা আমব্রেলার আগে কি বসবে? আমব্রেলা, এর আগে কি বসবে? এ নাকি এন বসবে? ইউনিভার্সিটির আগে তোমাকে বলবে এ বসবে, আমব্রেলার আগে তোমাকে বলবে এন বসবে। এবার কেন এ আর কে, কেন এন হলো, এইটা আর তোমাকে শেখাবে না। বলবে যে ইউনিভার্সিটির উচ্চারণ যখন ইউ এর মতো হয়, ইউ এর মতো হয় প্রথমকার উচ্চারণ, তখন এ, আর আমব্রেলা যখন ভাওয়েলের মতো হয় তখন এন। কিন্তু কোনটা ভাওয়েল আর কোনটা কি, এটা তোমাকে শেখালো না। ব্যাপারটা হচ্ছে যে লেটার দিয়ে কি শুরু, মানে দুটোই ভাওয়েল লেটার দিয়ে, লেটার দেখে আমরা কখনো এ বাই এন ইউজ করি না, উচ্চারণ উচ্চারণ, ওর জন্য ফোনিম শিখতে হয়, বুঝতে পেরেছো? কোন শব্দের শুরুর উচ্চারণটা ভাওয়েল ফোনিম দিয়ে তৈরি হচ্ছে, নাকি ভাওয়েল নাকি কনসোনেন্ট ফোনিম দিয়ে উচ্চারণ হচ্ছে। এই ইউনিভার্সিটি শব্দটাকে যখন আমি উচ্চারণ করবো না তখন এরকম ভাবে হয় ইউ, এই এটা যে, এটা উচ্চারণ কিন্তু অ্যাকচুয়ালি ইউ, তারপরে উ, তারপরে নি, এরকম নি, ভার ভা, সি টি, এরকম। এইটা হচ্ছে উচ্চারণ। এই যে ইয়া, এটা উচ্চারণ হচ্ছে ইয়া, এটা একটা ফোনিম। আর যখন আমব্রেলাটাকে যখন উচ্চারণ করে লিখবো না তখন এরকম হবে আম, আ ম ব র এ এল ল এ, এটা হলো আমব্রেলা, আমব্রেলা, এটা হচ্ছে আমব্রেলার উচ্চারণ। এবার আমাকে বলো যে যখন আমি ইউনিভার্সিটিটাকে উচ্চারণ করছি তখন যে, যে না, এটা অ্যাকচুয়ালি ইয়া, এটার উচ্চারণ ইয়া, আর এটার এ লিখেছি, এটা হচ্ছে আপনার আ, আ উচ্চারণ। তাহলে আ আর ইয়ার মধ্যে জিনিসটা তোমাকে শিখতে হবে। আ হচ্ছে একটা ভাওয়েল ফোনিম, কিন্তু ইয়া, এই ইয়াটা কিন্তু ভাওয়েল ফোনিম না, এটা হচ্ছে সেমি ভাওয়েল, অর্থাৎ কনসোনেন্ট ফোনিম হিসেবে ধরা হয় তাকে। ওই জিনিসটাই শিখতে হবে এখানে। তার মানে যখন কোনো শব্দের উচ্চারণ কনসোনেন্টের মতো উচ্চারণ দিয়ে শুরু হচ্ছে তখন তার আগে আমরা এ লিখছি, যখন ওই মানে বর্ণটা ভাওয়েল হলো, উচ্চারণটাও যদি ভাওয়েলের মতো হয় তখন তার আগে আমরা এন লিখছি। যেমন ধরো আমি বললাম হর্স, এইচ ও আর এস ই, হর্স,
এটাকে আমি এ লিখবো না এন লিখবো? আমি বললাম অনেস্ট ম্যান, অনেস্ট অনেস্ট পার্সন, এটা লিখলাম, একজন সৎ ব্যক্তি। এবার এখানে এ আর এন এর মধ্যে কোনটা লিখবো? হর্সের আগে আমি কি লিখবো বলো? হর্সের আগে আমি কি লিখবো, এ নাকি এন? ঝটপট বলো। এ। তাহলে হর্সের আগে আমি লিখছি এ হর্স, আর অনেস্টের আগে কি লিখবো, এ নাকি এন লিখবো এন। বলো? এন। এন 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 লিখবো। honest। কেন লিখছি দেখো, দেখো এইচটা কিন্তু কনসোনেন্ট লেটার, এইচটা কনসোনেন্ট লেটার, এখানেও দুটোই কনসোনেন্ট লেটার, কিন্তু উচ্চারণ আমাকে দেখতে হবে কিভাবে। হর্সের উচ্চারণ কি রকম হচ্ছে, হর্সটাকে যখন আমি লিখছি তখন এরকম হচ্ছে হ এইচ, তারপরে অটাকে এইভাবে লিখে ইংলিশে, এটা হচ্ছে অ, তোমরা এই সরি এইটা হচ্ছে অ, এটা অ এর উচ্চারণ। হ র স, এটা হচ্ছে হর্স, এটা হচ্ছে মানে হর্সকে যখন উচ্চারণ করবো তখন এইভাবে লিখতে হবে। আর যখন অনেস্টকে যখন লিখবো, অনেস্ট, তখন এটা উচ্চারণ কিরকম জানা হবে, এই এটা কিন্তু এ না, এটা হচ্ছে উল্টো ভি, এটা মানে হচ্ছে অ, ঠিক আছে, সরি এটা না, এটা আ হয়ে গেল। অ এর অটা এরকম অ, অ নেস্ট, নেস্ট। তাহলে আমাকে বলো, যখন এখানে হটা হর্সের উচ্চারণ যখন হ লিখছি, হ কিন্তু একটা কনসোনেন্ট ফোনিম, কিন্তু অনেস্ট যখন লিখছি তখন অ এর শুরুটা একটা ভাওয়াল ফোনিম দিয়ে লিখতে হচ্ছে। এই যে সি এর উল্টো করে সি লিখেছি, দুটো ফোঁটা দিয়েছি, এটা হচ্ছে অ উচ্চারণ, অ। তাহলে এই অ এর উচ্চারণটা কিন্তু এটা কি হয়ে গেল, ভাওয়াল ফোনিম। তাহলে ভাওয়াল ফোনিম দিয়ে শুরু হচ্ছে যখন অনেস্ট উচ্চারণটা, তার জন্য তার আগে অ্যান হলো। হর্স এইচ দিয়ে শুরু হলেও এর উচ্চারণের শুরুটা কিন্তু হয়, মানে কনসোনেন্ট ফোনিমের মতো হচ্ছে, তার জন্য তার আগে এ হলো। তাহলে এ বা অ্যান কখন হবে, এটা ডিপেন্ড করে কোন শব্দের শুরুর উচ্চারণের উপর, মানে শব্দটা ভাওয়াল লেটার দিয়ে নাকি কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হচ্ছে তার উপর ডিপেন্ড করে না, লেটার নয়, কি ফোনিম অর্থাৎ উচ্চারণের উপর ডিপেন্ড করে। বোঝা গেল জিনিসটা? ওর জন্যই তোমাদের শিখতে হয় এই যে এই ইয়া, এই ইয়াটা কিন্তু গন্ডগোল পাকায়। একটা হচ্ছে ইয়া আছে, আর একটা হচ্ছে ওয়া আছে। এই যে ওয়া, এই ডাব্লিউ এটা, আর ইয়া, এই দুটো উচ্চারণকে বলা হয় সেমি ভাওয়েল ফোনিম, অথবা এরা কিন্তু কনসোনেন্টের মধ্যেই পড়ে। ওই যে 24টা কনসোনেন্ট ফোনিম বললাম, তার মধ্যে এরা আছে, এরা দুজন বাদ দিয়ে আরো 22টা কি আছে, 22টা কনসোনেন্ট ফোনিম আছে। তার মানে বুঝতে পারছি আমরা যে এই দুটো জিনিসকে আমাদের শিখে রাখতে হবে। কেন? ওই যে এ এন ডি, এ এন ব্যবহার সঠিকভাবে জানতে হলে এদের ব্যবহার জানতে হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমাদের পরীক্ষা একবার এসেছিল, এই যে কলকাতা পুলিশ কিংবা ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের একটা পরীক্ষা এসেছিল, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কনসোনেন্ট লেটার। আমি 4টা অপশন দিচ্ছি, তোমাদের বলতে হবে এগুলোর মধ্যে কোনটা কনসোনেন্ট লেটার। আমি বলছি, ঠিক আছে, কোনটা কনসোনেন্ট লেটার পরীক্ষা এসেছিল। তাহলে এই নলেজ গুলো যদি থাকে তাহলে তোমার কিন্তু উত্তর হয়ে যাবে। কনসোনেন্ট লেটারে একটা অপশনে দিয়েছিল তোমাদের, একটা অপশনে দিয়েছিল ইউ, আর একটা অপশনে দিয়েছিল এরকম, ঠিক আছে, একটা অপশনে দিয়েছিল এ, আর একটা অপশনে দিয়েছিল আই, আর একটা অপশনে দিয়েছিল তোমার হচ্ছে ওয়াই, এটা। এবার আমাকে বলো এগুলোর মধ্যে কোনটা কনসোনেন্ট লেটার, বলো ওয়াই। কোনটা কনসোনেন্ট লেটার। তাহলে এখানে তোমরা সবাই জানো 5টা ভাওয়াল লেটার আছে, ইউ এ আই, এ ই আই ও ইউ, ওরা তো শিওর 100% ভাওয়াল। ওরা বাদ দিয়ে যেগুলো আছে ওয়াই, এটাকে আমরা কনসোনেন্ট লেটার বলবো। অনেক বইয়ে কিন্তু লেখা থাকে যে ওয়াই, ওয়াই আর ডাব্লিউ কে বলে সেমি ভাওয়াল, অথবা এটাকে অনেকে ভাওয়াল বলেও ধরে। এরা সেমি ভাওয়াল না, লেটার হিসেবে যখন বলবো তখন এরা কিন্তু কনসোনেন্ট লেটারই। শুধু এর উচ্চারণ বিভিন্ন সময় এই ওয়াই বা ডাব্লিউ দিয়ে লিখতে গেলে অনেক সময় এদের উচ্চারণ সেমি ভাওয়ালের মতো হয়, তার জন্য সেমি ভাওয়াল সাউন্ডের মতো উচ্চারণ দেয়, তার জন্য এদেরকে ভুল করে অনেকে সেমি ভাওয়াল বলে দেয়। আসলে সেমি ভাওয়াল লেটার না, ওরা ওরা কিন্তু কনসোনেন্ট লেটার। উচ্চারণের দিক থেকে সেমি ভাওয়াল জিনিসটা আমরা শুধু ফোনিমের ক্ষেত্রে পাবো। বোঝা গেল? ফোনিমের ক্ষেত্রে সেমি ভাওয়াল কনসেপ্টটা আছে, লেটারের ক্ষেত্রে না। তাহলে ঝামেলা মিটে গেল। চলো এটা একটু বুঝে নাও, দিয়ে আমরা নেক্সট স্লাইডে চলে যাবো। ডাব্লিউ কে উচ্চারণ করবো ওয়াই এর মতো, আর ইয়া, এই যে লিখেছি অ্যাকচুয়ালি এটা যে না, এটার উচ্চারণ আমরা বলবো ইয়া, ইয়া অথবা ইউ, ইয়া অথবা ইউ, এই দুটো উচ্চারণই হয়। ইয়া এবং ইউ এই দুটো উচ্চারণ হয়, লিখে নিতে হবে। তাই কোনো শব্দের শুরুতে যদি ইয়া এবং ইউ এর মতো উচ্চারণ হয়, তাহলে সেই উচ্চারণটা আমরা ধরে নেবো ওটা সেমি ভাওয়াল অথবা কনসোনেন্টের মতো উচ্চারণ হচ্ছে, সেই অনুযায়ী তার আগে এ আর্টিকেল আমরা ইউজ করবো। বোঝা গেল? আর কল সেমি ভাওয়াল ফোনিমস, কনসোনেন্ট ফোনিমও বলা হয় এদেরকে। তাহলে ডব্লিউ এর উচ্চারণটা ওয়াই এর মতো হবে। যেমন কি কি শব্দ উচ্চারণ করে দেখো, এই শব্দটা ও এন ই, ওয়ান, এই উচ্চারণটা ওয়ান ওয়ান ওয়ান, এটা কিন্তু অন বলি না। পার্থক্য দেখো, ধরে নাও আমি ও এন লিখলাম, অন মানে উপরে, এটা উচ্চারণ কি হবে জানো তো? এটা উচ্চারণ হচ্ছে অ
ন, এটা হচ্ছে উচ্চারণ। আবার যখন ও এন ই লিখছি না, তখন এর উচ্চারণ কি হবে জানো তো? তখন এই ডাব্লু দিয়ে লিখতে হবে, ডাব্লিউ এ এন, এরকম। এই ওয়ান এর উচ্চারণ হচ্ছে ওয়ান, মুখটা একটু চড় হবে, ওয়ান। আর যখন অন লিখছি উপরে, তখন অন, অন। বাংলাতে লিখলে এরকম হবে, এটার উচ্চারণ লিখলো অ দন্ত ন, অন, এটা উচ্চারণ। আর ওয়ান একটি যখন লিখছি, তখন এটার উচ্চারণ হবে ও অন্তস্থ ওয়াই আকার দন্ত ন, ওয়ান। পার্থক্য না উচ্চারণে? উচ্চারণে পার্থক্য হচ্ছে না? বলো দেখি, উচ্চারণে পার্থক্য হচ্ছে তো? তার মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সঠিক উচ্চারণ করতে হলে তোমাকে কিন্তু ফনেমিক ফনেমিক এই উচ্চারণগুলো জানতে হয়। ওর জন্য আমাদের ক্ষেত্রে সমস্যা কি জানো তো? এই তোমরা যারা নেটিভ, মানে আমাদের, মানে আমরা তো অনেক কিছু উচ্চারণ মোটামুটি চেষ্টা করি এক্স্যাক্টলি, মানে ওই নেটিভ স্পিকারদের মতো অরিজিনাল ইংলিশ যে উচ্চারণ গুলো হয় সেরকম উচ্চারণ করার চেষ্টা করি, এবং সেরকম ভাবে আমাদের ব্রেনটাকে সেট করে নিই যে যতটা পাইছি আর কি। হুবহু একদম 100% করা সম্ভব হয় না আমাদের, আমার দ্বারা সম্ভব হয় না, এবং অনেকেই পারে না, এটা সম্ভব নয়। ব্যাপারটা হচ্ছে, আমরা যখন এই যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজের নলেজ থাকে না, তারা উচ্চারণ করে কোনো কিছু শোনায়, যখন তারা সঠিক উচ্চারণ করে না, তারপর আমরাও বুঝতে পারি না যে কি উচ্চারণ করলো। তার জন্য তোমাদের দিক থেকে সঠিক উচ্চারণ করলে আমরা কিন্তু বুঝতে পারবো যে কোন শব্দটা উচ্চারণ করলো আর সেটা মিনিংটা কি হবে। ঠিক আছে? এরকম কিন্তু সমস্যা কিন্তু আমরা ফেস করি পড়াতে গেলে, পড়াতে গিয়ে আর কি। তো যাই হোক, এই যে ইয়া, এটা উচ্চারণ ইয়া। যেমন উইয়া শব্দটা দেখি ইউ, অনিয়ন, ঠিক আছে? এই অনিয়নটা ইউরোপ, ইউনিভার্সিটি, এগুলোর ক্ষেত্রে আমরা কি করি, এগুলোর ক্ষেত্রে উচ্চারণটা এই ইয়া বা ইউ এর মতো উচ্চারণটা হয়ে থাকে। বোঝা গেল? যেমন ওয়ে, হোয়াই, হোয়ার, এগুলোর ক্ষেত্রে ডাব্লিউ, এই ওয়া শব্দটার উচ্চারণ হবে। ঠিক আছে? আর এই যে তোমাদের এই বললাম অলরেডি যে সেমি ভয়েলের কনসেপ্টটা তোমাদের জানা থাকলে, যে আর্টিকেলের ব্যবহার এ বা এন এর ব্যবহারটা সঠিকভাবে জানা যায়। শুধু আর্টিকেলের ব্যবহার জানার জন্য শিখবো না, আমরা এটাও জেনে নিলাম যে ফোনিম দুটো আছে, যেটাকে সেমি ভাওয়েল ফোনিম বলা হয় বা সেমি কনসোনেন্টও বলা হয়। এবার আমাকে একটা জিনিস বলো, এদেরকে সেমি ভাওয়েল বলছে, মানে অর্ধেক ভাওয়েল, সেমি মানে অর্ধেক, তার মানে অর্ধেক যদি ভাওয়েল হয়, তাহলে বাকি অর্ধেক কি হবে? নিশ্চয় কনসোনেন্ট হবে। তার জন্য পুরোপুরি ভাওয়েল নয়, ও অর্ধেক ভাওয়েলের মতো আচরণ করে, উচ্চারণের উপর ভিত্তি করে এগুলো হয়, ওই ব্যাখ্যাটা তোমাদের জানা দরকার নাই। এবং অর্ধেক কনসোনেন্টের মতো হয়, তার জন্য এদেরকে সেমি ভাওয়েল নাম বলা হয়। ঠিক আছে? নেক্সট যে কনসেপ্ট আমরা পড়বো সেটা হচ্ছে এখানে এবার সেন্টেন্স। চলো সেন্টেন্স দেখবো। তার আগে আমাকে জিজ্ঞেস করে না, এতক্ষণ যেগুলো বললাম সেগুলো থেকে কোনো রকমের কোশ্চেন যদি থাকে বা জিজ্ঞাসা যদি থাকে, তোমাদের ডাউট যদি থাকে, আমাকে জিজ্ঞেস করে ফেলো, তারপর আমি সেন্টেন্স ব্যাপারটা বলছি। ঝটপট জিজ্ঞেস করো। কোনো সমস্যা আছে? কোনো আশা করছি সমস্যা কোনো আছে? সমস্যা নেই। আশা করছি কোনো সমস্যা নেই। চলো চলো এবার আমরা পড়বো সেন্টেন্স। এবার আমরা পড়বো সেন্টেন্স। বাক্য কি জিনিস? বাক্য এই যে কি তোমাদের জিনিস? সবকিছু এই যে লিখে লিখে তোমাদের পড়াচ্ছি, সবকিছু মিউট লিখে করে লিখে দাও, পড়াচ্ছি, সাউন্ড রিপিট মিউট করে হচ্ছে। দাও, সাউন্ড রিপিট হচ্ছে। ঠিক আছে, মিউট করে দাও। বেশ। তাহলে এই যে বাক্য, অর্থাৎ এগুলো তোমরা সবাই জানো, বাচ্চাদের জিনিস, কিন্তু বাচ্চাদের জিনিস হলেও অনেক কিছু নতুন শিখছো আশা করছি। এই যে এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো বললাম, এগুলো তো সবাই নাম শুনেছো, কিন্তু নতুন কিছু শিখছো বলে মনে হচ্ছে কি? বলো দেখি একটু, নতুন কিছু শিখছো বলে মনে নতুন হচ্ছে কি, কিছু নাকি শিখছো শিখছো বলে না মনে নতুন হচ্ছে কি, কিছু? নাকি শিখছো আমি নতুন কিছু? জি স্যার। হ্যাঁ স্যার, নতুন কিছু হ্যাঁ শিখছি। স্যার, নতুন কিছু শিখছি। মানে অনেক কিছু জানা আছে, মানে কিন্তু অনেক তার কিছু সাথে জানা সাথে আছে, নতুন কিন্তু কিছু তার অ্যাড সাথে সাথে হচ্ছে। নতুন কিছু অ্যাড হচ্ছে। এই জন্য একটু এই ক্লাস জন্য করতে একটু হবে। ক্লাস করতে হবে। জানাগুলো অজানা হয়ে গেছে। জানাগুলো অজানা হয়ে গেছে জানাগুলো প্র্যাকটিসের অজানা অভাবে হয়ে বা গেছে রিভাইজ প্র্যাকটিসের না অভাবে করার বা জন্য। রিভাইজ না করার। তার মানে এখন সেগুলোকে আবার ভালো করে পড়তে হবে, দেখতে হবে, যত রকম ভাবে সঠিকভাবে পারা যায় সেগুলোকে পড়তে হবে, জানতে হবে। চলো আজকে আমরা সেন্টেন্স পড়বো। এবার যদি তোমাদের বলি যে তোমরা এই বয়সে তোমাদেরকে সেন্টেন্স পড়াচ্ছে, আমারই লজ্জা লাগবে তাই না? কিন্তু সেন্টেন্সের ব্যাপারে অনেক কিছু বলার আছে যেগুলো তোমরা জানো না, বা জানলেও সেগুলো অত মানে ওই রকম ভাবে তোমরা কখনো ভাবোনি। সে ভাবনাটা ক্রিয়েট করে দেওয়ার কাজটাই হচ্ছে আমার এখানে ক্লাসে। ঠিক আছে? চলো আমরা দেখে নিব। সেটা হচ্ছে বাক্য। বাক্য মানে হচ্ছে সেন্টেন্স, যেটাকে ইংলিশে আমরা সেন্টেন্স বলি, বাংলা ভাষাতে সেটাকে বাক্য বলি। তাহলে সেন্টেন্স কিভাবে গঠিত হয়? সেন্টেন্স কিন্তু পাশাপাশি যে কোনো শব্দগুলোকে পাশাপাশি বসিয়ে দিলে সেন্টেন্স হয়ে যায় না। সেন্টেন্স তখনই হবে যখন পাশাপাশি অনেকগুলো শব্দ বসাবো, গ্রুপ অফ ওয়ার্ডস, যেটা এক্সপ্রেস করবে, অর্থাৎ প্রকাশ করবে কি, এ কমপ্লিট থট অর আইডিয়া। এটা হচ্ছে কমপ্লিট থট অর আইডিয়া, যখন কমপ্লিট আইডিয়া বা থটটা মিনিংফুল হবে
এই কমপ্লিট থট আর আইডিয়া যখন কি হবে, মিনিংফুল হবে। এই মিনিংফুল কখন হয়? দুটো দুটো তোমাদের এখানে শর্ত জানতে হবে। মিনিংফুল হচ্ছে মানে যখন সেটা একটা অর্থ প্রকাশ করবে। আমি বললাম বই, মেঝে, ছাদ, বাইরে, মানুষ, এটা মানে কি বুঝলে? আমি তো উচ্চারণ করলাম অনেকগুলো শব্দ, বই, মেঝে, ছাদ, বাইরে, মানুষ, আকাশ। কি বুঝলে? কোনো মিনিং প্রকাশ পেলো? মিনিং প্রকাশ পেলো না। কেন? এগুলো এক একটা শব্দ, বাংলা শব্দ, কিন্তু পাশাপাশি বললেই কিন্তু মিনিং হচ্ছে না। তাহলে মিনিং প্রকাশ করার জন্য কি করতে হবে? একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতে হবে, অর্থাৎ শব্দের অর্ডার, যেটাকে ওয়ার্ড অর্ডার বলা হয়, সিনট্যাক্স বলা হয়, শব্দ বিন্যাস রীতি বলা হয় বাংলা ব্যাকরণে। শব্দ বিন্যাস রীতি, একটা শব্দকে পরবর্তী কোন শব্দ থাকবে একটা শব্দ আর একটা শব্দের পাশাপাশি, অর্থাৎ বিভিন্ন শব্দের যে ফাংশন অনুযায়ী শব্দের রূপ পাশাপাশি যে বিন্যাস থাকবে বা ছড়িয়ে থাকবে সেন্টেন্সের মধ্যে, সেই বিন্যাসটা ফলো করবে এবং তখনই কিন্তু সেটা মিনিংফুল হবে। তাহলে মিনিংফুল না হলে পারে যে কোনো শব্দকে পাশাপাশি বসালে ওই গ্রুপটাকে আমরা সেন্টেন্স বলবো না। ইট মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট এ সাবজেক্ট। সেন্টেন্সের ভিতরে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, যেটা হচ্ছে যার সম্পর্কে বলা হয়, আর প্রেডিকেট মানে বিধেয়, যার মানে সাবজেক্টের ব্যাপারে যা কিছু বলা হয় সেগুলোকে বলা হয় বিধেয়, অর্থাৎ প্রেডিকেট বলা হয়। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের সাবজেক্ট এবং প্রেডিকেট, যেটা সেন্টেন্সের গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট বা পার্ট। ঠিক আছে? সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস অ্যারেঞ্জড ইন মিনিংফুল অর্ডার দ্যাট মেক্স কমপ্লিট সেন্স। এটা কমপ্লিট সেন্স দেবে এবং বিগিনস উইথ এ ক্যাপিটাল লেটার। সেন্টেন্স সব সময় কি হবে? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যে কোনো সেন্টেন্সের শুরুর যে লেটারটা ক্যাপিটাল লেটার হবে। এখানে যতগুলো আমি সেন্টেন্স লিখেছি ভালো করে দেখো, যখন ডেফিনিশন লিখছি তখন এ ওয়ার্ডটা কিন্তু এখানে ক্যাপিটাল লিখেছি, দেখো ক্যাপিটাল হয়ে গেছে, তাই না? কিন্তু যখন আবার ওয়ার্ডের সেন্টেন্সের ভিতরে যখন কোনো এ ওয়ার্ডটা লিখেছি তখন কি তার ক্যাপিটাল হয়নি। কেন? এটা হচ্ছে একটা ওয়ার্ড, সেন্টেন্সের মিডিলে আছে তাই। তাহলে শুরুর ওয়ার্ডটা বা শুরুর লেটারটা কি হবে? সবসময় ক্যাপিটাল দিয়ে শুরু হবে যে কোনো সেন্টেন্স আর কি। তাহলে এটা একটা বৈশিষ্ট্য হয়ে গেল। ক্যাপিটাল লেটার এন্ড এন্ডস উইথ এ ফুল স্টপ। জেনারেলি কি কি হতে পারে? ফুল স্টপ দিয়ে শেষ হতে হবে। কোশ্চেন মার্ক, যদি তুমি সেন্টেন্স লিখলে কিন্তু ফুল স্টপ দিচ্ছ না বা কোশ্চেন মার্ক দিচ্ছ না, তার মানে সেন্টেন্সটা এন্ড হয়নি, ওটা একটা ভুল আর কি। এই জিনিসগুলো সেন্টেন্স লেখার ক্ষেত্রে মাথায় রাখতে হবে। তোমরা অনেক সময় লেখালেখির ক্ষেত্রে ভুলগুলো করে থাকো, তাড়াহুড়ো করে ফুল স্টপ দাও না, বা এগুলোকে বলা হয় পাংচুয়েশন মার্ক। পাংচুয়েশন মার্ক কিন্তু দিতে হবে। এক্সক্লেমেশন মার্ক। তাহলে এই ইংলিশ সেন্টেন্সের ক্ষেত্রে 3টে মার্ক দিয়ে সেন্টেন্স শুরু হয়। বোঝা গেল? তোমাদের যদি কোশ্চেন দিয়ে দেয় যে ইংলিশ সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্স শেষ করার জন্য এন্ডিং পাংচুয়েশন মার্ক কোনটা নয়, দিয়ে 4টে অপশন থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, আর একটা ধরে নাও এরকম তোমার হচ্ছে এরকম কমা দেওয়া থাকলো, ডাবল কমা, ইনভার্টেড কমা বা ডাবল কোটেশন কমা। তাহলে এটা কোনটা উত্তর হবে না? এটা দিয়ে সেন্টেন্স শুরু হয় না, মানে শেষ হয় না কখনো। সেন্টেন্স কখনো ইনভার্টেড কমা দিয়ে শেষ হয় না। কি দিয়ে শেষ হবে? এন্ডিং কে মার্ক করবে, হয় ফুল স্টপ, না হলে জিজ্ঞাসা চিহ্ন অথবা এক্সক্লামেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন, এটা মার্ক করে রাখতে হবে। সেন্টেন্সের দুটো এলিমেন্ট হচ্ছে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট ছাড়া কমপ্লিট মানে সেন্টেন্সে সাবজেক্ট এবং প্রেডিকেট মিলে কিন্তু কমপ্লিট মিনিং দেয়। বোঝা গেল? এবার একটা জিনিস তোমাকে এখানে দুটো শর্ত জানতে হবে। যেমন আমি তোমাদের একটু আগে বলছিলাম যে ওয়ার্ড লেখার ক্ষেত্রে, ওয়ার্ডের ক্ষেত্রে যেমন একটু আগে এখানে বলছিলাম, ওয়ার্ড লেখার ক্ষেত্রে দুটো শর্ত যেমন বলেছি যে এটা তো ফোনিং, হ্যাঁ এই যে এখানে ভাওয়েল সাউন্ড থাকতে হবে, তাই বললাম ওয়ার্ড লেখার ক্ষেত্রে ভাওয়েল সাউন্ড বা ভাওয়েল ফোনিং থাকতে হবে আর মিনিংফুল হতে হবে। এই দুটো শর্ত যেমন বলেছিলাম, এখানে সেন্টেন্স গঠনের ক্ষেত্রে দুটো শর্ত তোমাকে ফুলফিল করতে হবে। টু কন্ডিশন মাস্ট বি ফলোড ইন এ সেন্টেন্স। ঠিক আছে? টু কন্ডিশনস অথবা শর্ত যেটাকে বলা হয়, এই শর্তটা এখানে লেখা নাই, তোমাদের লিখে নিতে হবে। টু কন্ডিশনস কি কি? নাম্বার 1 যেটা হতে হবে, একটা হচ্ছে এটা মিনিংফুল হতে হবে, এটা একটা নাম হচ্ছে মিনিংফুল হতে হবে। ঠিক আছে? আর 2 নাম্বার যেটা হবে সেটা হচ্ছে কি, সেন্টেন্স অবশ্যই তার সিনট্যাক্টিক্যাল বা ওয়ার্ড অর্ডার, সিনট্যাক্স মানে হচ্ছে ওয়ার্ড অর্ডার, এই ওয়ার্ড অর্ডারটা ফলো করবে, ওয়ার্ড অর্ডার ফলো করবে। আরেকটা বলা যায়, আরেকটা তোমাদের বৈশিষ্ট্য যেটা তোমাদের মাস্ট থাকতে হবে, সেটা হচ্ছে 3 নাম্বার লিখবে, সেটা হচ্ছে ইট মাস্ট হ্যাভ এ ভার্ব মানে ক্রিয়া থাকবে। সেন্টেন্সের মধ্যে যদি ক্রিয়া না থাকে তাহলে সেটা সেন্টেন্স হবে না। কারণ ক্রিয়া অর্থাৎ ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি হয় না। কারণ ভার্বকে কি বলা হয় জানো তো? ভার্ব ইজ দ্য সোল অফ এ সেন্টেন্স। অর্থাৎ ক্রিয়া হচ্ছে কোনো বাক্যের কি সোল, মানে আত্মা বলা হয় ভার্বকে। বোঝা গেল? কোনো বাক্যের আত্মা বলা হয় ভার্বকে। একদম লিখে নেবে এগুলো। যে কোনো সেন্টেন্সের বা বাক্যের আত্মা, মানে বুঝতে পারছো তো, হার্ট অ্যান্ড সোল বলা হয়। ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি পড়ো, বলা হয় একটা বিখ্যাত
আর্টিকেল আছে, যে আর্টিকেলটাকে হার্ট অ্যান্ড সোল বলা হয়, কোন কত নাম্বার আর্টিকেল কে বলবে বলো দেখি? হুইচ আর্টিকেল ইজ নোন অ্যাজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? বলো। মৌলিক অধিকার। মৌলিক অধিকার তো, মৌলিক অধিকার কতগুলো আছে? ফান্ডামেন্টাল রাইটস কত থেকে? ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আমাদের 5 থেকে কত, 35, 35 না 36 পর্যন্ত, 35 পর্যন্ত সম্ভবত, তাই না? না কত গো, 5 থেকে না 12 থেকে, 11 থেকে, 12 থেকে, 12 থেকে 12 থেকে 35। 12 থেকে 35 হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, আর 36 থেকে 51 এগুলোকে বলা হয় কি ফান্ডামেন্টাল ডিউটি। এবার এই 32-এর আর্টিকেল নাম্বার 32 যেটা আছে, আর্টিকেল 32, এইটাকে বলা হয় আমাদের ওই যে কথাটা বললাম হার্ট অ্যান্ড সোল। কেন? এইটাতে বিখ্যাত একটা পাওয়ার দেওয়া আছে, ঠিক আছে? তুমি কোন কনস্টিটিউশনের আর্টিকেলকে তুমি চ্যালেঞ্জ করতে পারবে এই আর্টিকেল 32-এর উপর দিয়ে, মানে ওই ওখানে লেখা আছে, মানে ওই আইন অনুযায়ী, ঠিক আছে? ওই রুলস অনুযায়ী তুমি আর্টিকেল বা যে কোনো এক আইনকে তুমি কি করতে পারবে? চ্যালেঞ্জ করতে পারবে। চ্যালেঞ্জ কোথায় করতে পারবে? সুপ্রিম কোর্টে গিয়েও তুমি চ্যালেঞ্জ করতে পারবে। এমন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষমতা দেওয়া আছে আর কি আর্টিকেল, ঠিক আছে? ইন্ডিয়ান কনস্টিটিউশন অনেক ভালো কনস্টিটিউশন, ঠিক আছে, সুন্দর লেখা আছে, কিন্তু কনস্টিটিউশন অনেক ফাঁক ফোকর আছে, যেটাকে লুপ হোলস বলা হয়। ওই লুপ হোলস গুলোকে কাজে লাগিয়ে নানান রকমের উল্টোপাল্টা অ্যাক্টিভিটি কিন্তু আমাদের পলিটিক্যাল নেতারা করে থাকেন, কিন্তু ওগুলো আলাদা বিষয়, ওগুলো আমরা যাবো না। তো চলে আসি আমরা এখানে যেটা বিষয় বললাম, যে ভার্ব থাকবে, ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এখানে এক্সাম্পল দেওয়া আছে, কিছু সেন্টেন্সের এক্সপ্লেনেশন এবং টাইপ। সি ইজ রিডিং, এটা একটা সেন্টেন্স, এটাকে আমরা কি বলবো? বড় ধরো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আই লাভ মাই কান্ট্রি, বার্ডস ফ্লাই, এগুলো। এবারে এখানে দেখো সি ইজ দ্য, এই প্রত্যেকটা সেন্টেন্সে দেখো ব্যাখ্যা করে দিয়েছি আমি এখানে। সি শব্দটা, সি ওয়ার্ডটা এখানে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ইজ রিডিংটা হয়ে গেল প্রেডিকেট, দ্য সেন্টেন্স এক্সপ্রেসেস এ কমপ্লিট আইডিয়া, এটা মিনিং দিচ্ছে একটা, তার জন্য এটাকে আমরা সেন্টেন্স বলবো। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট টেলস এ কমপ্লিট ফ্যাক্ট, একটা ফ্যাক্ট দিচ্ছে, ফ্যাক্ট মানে একটা বাস্তব ঘটনাকে প্রকাশ করছে। আই লাভ মাই কান্ট্রি এক্সপ্রেসেস এ ফুল থট, একটা চিন্তা। হু অ্যান্ড হোয়াট, কে ভালোবাসে, কি কাকে ভালোবাসে, উত্তর দিচ্ছে। তো এরকম ভাবে আমরা কিন্তু সেন্টেন্সের একটা মিনিং প্রকাশ পাচ্ছে, যে কি বা কি কাকে, এই ইনফরমেশন গুলো পাচ্ছি, ঠিক আছে? ওই জন্য এগুলোকে বলা হচ্ছে কি সেন্টেন্স, ঠিক আছে? এবার কখন সেন্টেন্স বলা যাবে না? এ গ্রুপ অফ ওয়ার্ডস ইজ নট অলওয়েজ এ সেন্টেন্স, এটা ইম্পর্টেন্ট। মানে একটা গ্রুপ অফ ওয়ার্ড হলেই যে সেটা সেন্টেন্স হবে তা কিন্তু নয়। এবং হোয়াই ইট ইজ নট এ সেন্টেন্স, কেন কিন্তু ওই গ্রুপ অফ ওয়ার্ডটাকে সেন্টেন্স বলবো না সেটা দেখো। গোয়িং টু স্কুল, এটাকে সেন্টেন্স বলবো? গোয়িং টু স্কুল, কে বলছে গোয়িং টু স্কুল? স্কুলের দিকে যাচ্ছে, কে যাচ্ছে, কি কিছু বললো না, তাহলে গোয়িং টু স্কুল এটা কিন্তু সেন্টেন্স না, এটা কি? এটা হয়ে গেল একটা ফ্রেজ। তাহলে নো সাবজেক্ট, কেন? এর কিন্তু কোনো সাবজেক্ট নাই। কে যাচ্ছে স্কুলের দিকে বলা নাই। ইনকমপ্লিট আইডিয়া হচ্ছে, আইডিয়াটা ইনকমপ্লিট, তার জন্য এটাকে সেন্টেন্স বলবো না, এটাকে কি বলবো? এটাকে বলবো একটা ফ্রেজ বলবো। কি বলবো এটাকে? ফ্রেজ, বাক্যের অংশ বলবো, বাক্যের অংশ বলবো, কিন্তু বাক্য বলবো না, বাক্যাংশ বলা হয় এটাকে, বোঝা গেল? তারপরে দেখো দ্য বয় ইন দ্য পার্ক, মানে পার্কে থাকা বালকটি। দ্য বয় ইন দ্য পার্ক মানে পার্কের বালকটি বা ছোকরাটি। তাহলে এইটাকেও পার্কের ছোকরাটি কি, তার সম্পর্কে কমপ্লিট আইডিয়া পাচ্ছে না। তুমি যদি বলো কাউকে হঠাৎ করে যে বালকের ওই ছেলেটি, তো সে বলবে যে বালকের ওই ছেলেটি কি হয়েছে, তার সম্পর্কে কোনো ইনফরমেশন কমপ্লিট পাচ্ছ না বা দেওয়া যাচ্ছে না। তার জন্য এখানে কিন্তু কোনো ভার্ব নেই, নো ভার্ব, ইনকমপ্লিট থট, তাই না? ইনকমপ্লিট থট, ভার্ব থাকছে না। বিকজ আই ওয়াজ টায়ার্ড, কারণ আমি ক্লান্ত ছিলাম। যদি এইটুকু বলি তাহলে কি হবে? তার বলে তুমি ক্লান্ত ছিল তো কি হয়েছে, সেন্সটা ইনকমপ্লিট হয়ে যাচ্ছে। ডিপেন্ডেন্ট ক্লজ আছে, ডিপেন্ডেন্ট ক্লজ হয়েছে এটা, বিকজ আই ওয়াজ টায়ার্ড। এখানে এখানে তোমার হচ্ছে একটা মেন ক্লজ দরকার। আমি ক্লান্ত ছিলাম তার জন্য এই করেছি বা ওটা করিনি, এরকম বলতে হতো, তাহলে কিন্তু মিনিংটা, মানে সেন্টেন্সের মিনিংটা কমপ্লিট হতো। তার জন্য আমরা কি লিখবো, কি জানবো এখানে, যে সেন্টেন্সের মিনিং কমপ্লিট করতে হবে। যদি মিনিংফুল না হয় বা কমপ্লিট আইডিয়া প্রকাশ না করে, তাহলে ওটাকে সেন্টেন্স বলবো না, তাহলে ওইগুলোকে আমরা কি বলবো? ফ্রেজ বলবো বা ক্লজ বলবো। দেখো এখানে গোয়িংটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে একটা ফ্রেজ, এটাও একটা ফ্রেজ, কিন্তু এখানে এটাকে কিন্তু ফ্রেজ বলা হয় না, এটাকে বলা হয় ক্লজ বলা হয়। আর ওর জন্য তোমাদের গ্রামার পড়তে গেলে শিখতে হয় ফ্রেজ এন্ড ক্লজ, অর্থাৎ বাক্যাংশ এবং কি বলা হয় ওটাকে, ফ্রেজকে বাক্যের অংশ বলা হয় আর ক্লজকেও বাক্যের অংশ বলা হয়, ঠিক আছে? দুটোই একই আর কি। চলো
তাহলে কেন আমরা বললাম না এটাকে সেন্টেন্স, সেটাও কিন্তু তোমাদের জানা হয়ে গেল। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে এবার ইংলিশ পেডাগোজিতে যে কিছু টার্মস আছে, গ্লসারি আছে, গ্লসারি অফ টার্মস, ঠিক আছে, বিখ্যাত কিছু কনসেপ্ট আছে, যে কনসেপ্ট গুলো মানে টপিক ওয়াইজ যখন আমি তোমাদের পড়াবো, মানে চ্যাপ্টার ওয়াইজ থিওরি পড়াবো, কেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেই কি কি থিওরি আমরা শিখবো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশকে পড়ার জন্য, সেগুলো তো পড়াবো। সেগুলো পড়তে গেলে কিছু বেসিক ছোট ছোট ওয়ার্ড আছে, যে ওয়ার্ড গুলোর মানে তোমাকে আগে জানতে হবে। কারণ ওই কনসেপ্ট আমি চ্যাপ্টার ওয়াইজ পড়াবো, তখন পড়াতে গিয়ে ওই ওয়ার্ড গুলো আলাদা করে বারবার করে বলতে গেলে কিন্তু একটু কি হবে, তখন একটু লাইন ব্রেক করবে। তার জন্য প্রথমেই কিন্তু আমরা ছোট ছোট ওয়ার্ড গুলো কিছুটা হলেও দু তিনটে ক্লাসে আমরা আগে পড়ে রাখবো, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে থাকবে। তারপরে আমরা কি করবো, ওই চ্যাপ্টার ওয়াইজ যখন পেডাগোজিটা পড়বো তখন কিন্তু দ্রুত তোমরা বুঝতেও পারবে এবং আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো হবে। তার জন্য আমরা প্রথমে এই গ্লসারি অফ টার্মিনোলজি গুলো পড়বো। ডেফিনিশন দেওয়া থাকে, এক্সাম্পল দেওয়া আছে, সুন্দর করে আমি প্রত্যেকটা এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে, ইজিলি বুঝতে পারবে। তোমাদের কিন্তু পিডিএফ দিয়ে দেওয়া আছে এটা, ঠিক আছে। প্রথমে আমরা দেখবো ইংলিশ পেডাগোজিতে পড়বো। আজ পর্যন্ত আমরা কি শিখলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি সম্পর্কে জানলাম, বেসিক আইডিয়া ধারণা আমরা পেয়ে গেছি, তোমরা পেয়ে গেছো, ইংলিশ শব্দটা শিখেছো। এবার শিখবো কি ইংলিশ পেডাগোজি, মানে পেডাগোজি কি সেটা দিকে দেখবো প্রথমে, ঠিক আছে। এটা আমি আজকে শুরু করছি না, পরের দিন ক্লাসে এটা থেকে শুরু হবে। পেডাগোজি কি, তাহলে এখানে ইংলিশ পেডাগোজি শুধু না, যে কোনো পেডাগোজি শিখবো আর কি, সব ভাষার ক্ষেত্রে হয়ে যাবে আর কি, ঠিক আছে। তারপরে আমরা দেখবো যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, সব জিনিসগুলো সব আমরা পরপর পরের দিন ক্লাসে আমরা পড়বো। বোঝা গেল? আজকে পর্যন্তই থাকছে, যতদূর পড়ালাম ততদূর। কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা থাকলে আমাকে ঝটপট জিজ্ঞেস করে নাও, পরের দিন ক্লাসে কন্টিনিউ হবে বাকিটা। কোনো কোশ্চেন আছে, জিজ্ঞাসা? বলো, কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। এগুলো রেকর্ডিং থাকবে স্যার? হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো, রেকর্ড অবশ্যই হচ্ছে তো? প্রত্যেকটা ক্লাসে অবশ্যই রেকর্ডিং প্রত্যেকটা থাকবে। ক্লাসে রেকর্ডিং থাকবে। বুঝতে পেরেছো? প্রত্যেকটা বুঝতে ক্লাসে পেরেছো? রেকর্ডিং প্রত্যেকটা থাকবে। ক্লাসে রেকর্ডিং থাকছে। তো ঠিক আছে, আজকে তো ঠিক পর্যন্ত আছে, তোমরা আজকে সবাই ভালো পর্যন্ত করে তোমরা পড়াশোনা সবাই করতে ভালো করে থাকো পড়াশোনা করতে এবং ভালো থাকো থাকবে, সুস্থ এবং থাকবে। ভালো গুড থাকবে, নাইট। সুস্থ থাকবে। গুড নাইট।